খুব প্রয়োজন। আমি আলমারিতে উকি মেরেই দেখি হলুদ কালারের একটা ফাইল পড়ে আছে। ফাইলটা হাতে নিয়ে আয়েশের সামনে ধরে বললাম, এটা? আয়েশ ফাইলটা হাতে নিয়ে বলল, হ্যাঁ এটা। সামনেই তো ছিল, খুঁজে পেলেন না যে? আমি তো এখানে খুঁজলাম, পেলাম না। মন কোথায় ছিল? তুমি কথা না বললে আমার সব এলোমেলো লাগে মুগ্ধদা। আর একটু হলে হয়তো নিজেকেই হারিয়ে ফেলতাম কোথায় জানি না। খেয়ে যাবেন না? আধা ঘন্টা আগে বললে খেতাম, এখন লেট হয়ে গিয়েছে, খাওয়ার সময় নেই। কাল রাতেও খাননি, 2 দিন কি রোজা রেখেছেন? আয়েশ মৃদু হেসে দিল। আমি দেখি আয়েশ রোজ সকালে 1 গ্লাস দুধ খেয়ে বের হয়। আয়েশ আজ 2 দিন দেখছি খাচ্ছে না। আমাকে বলেছিল সে রোজ সকালে দুধ বা জুস কিছু একটা খায়। আয়েশকে বললাম জাস্ট 1 মিনিট। 1 গ্লাস দুধ এনে আয়েশের সামনে ধরে বললাম, এটা খেয়ে বেরোন। আয়েশ আমার হাত সহ দুধের গ্লাস ধরে মুখে দিয়ে চুমুক দিল। তার হয়তো আমার হাতেই খেতে ইচ্ছে করছিল। বেরোনোর সময় বলল, ভালোভাবে দরজা লাগাবে, দুপুরে বউ এসে রান্না করে দিয়ে যাবে, খেয়ে নিও। আলমারির চাবি রাখো, টাকা আছে, যা লাগে ইচ্ছামতো খরচ করো। তবে একা একা বাইরে যেও না প্লিজ। যদি তুমি হারিয়ে যাও, আমিও হারিয়ে যাব। আয়াস বেরিয়ে গেল। আমি ওর যাওয়াই তাকিয়ে দেখছি। কিছুক্ষণ পরে নিচে এলাম অফিকে ফোন করতে। এটাই সুযোগ অফিকে কল করার। নিমেষেই মন ভালো হয়ে গেল আমার। হঠাৎ মনের মাঝে সুখ পাখি ডেকে উঠল। আনন্দে ছুটতে ছুটতে নিচে গেলাম আমি। বাসার সামনে দাঁড়িয়ে থাকা লম্বা কৃষ্ণচূড়া গাছটা ফুলে ফুলে লাল হয়ে আছে। গাছে 2-1টা সবুজ পাতার ফাঁকে ফাঁকে যেন রক্তবর্ণের লাল সৌন্দর্যের সমাহার। ফাগুনকে বরণ করতেই কৃষ্ণচূড়ার এরূপ সাজ। বাসা থেকে নিচে এসে যেন অপরূপ সৌন্দর্যের রাজ্য দেখতে পেলাম। আর একটু দূরে চোখ যেতেই চোখ পড়ল সারি সারি অসংখ্য কৃষ্ণচূড়া গাছের দিকে। রাস্তার 2 পাশে সারি সারি গাছগুলো লাল ফুলে ছেয়ে আছে। এখান দিয়ে যাতায়াতরত কোনো মানুষ এই সৌন্দর্য উপেক্ষা করতে পারছে না। সবাই মুগ্ধ হয়ে দেখছে এই অপরূপ দৃশ্য। আমার ভীষণ ইচ্ছে করছে একটা ফুলের ডাল ছিঁড়ে হাতে নিতে, কিন্তু এত বড় গাছের ফুল কিভাবে আনবো আমি? আমি কেন, কেউই নাগাল পাবে না। গাছে বসে কোকিল কুহু কুহু করে ডাকছে। পাশের কিছু বাচ্চারা কোকিলের সাথে তাল মিলিয়ে কুহু কুহু ডাকছে। দৃশ্যটা দেখে আনমনে হেসে ফেললাম আমি। আমি নিচে পড়ে থাকা ছোট ছোট কিছু ফুলের অংশ হাতে তুলে নিলাম। এই ফুল আমার ভীষণ প্রিয়। ইস, কেউ যদি 1 ডাল কৃষ্ণচূড়া দিত আমায়। রাস্তার ওপাশে ফোনের দোকান আছে। এই এরিয়াটা বেশ নিরিবিলি ধরনের, খুব একটা কোলাহল নেই বললেই চলে। রাস্তার ওপাশে মাত্র 2টা ফ্লেক্সির দোকান। জানি না তারা আমাকে ফোন করতে দিবে কিনা, কেননা এখন তো আর ব্যবসায়ী ফোন নেই আগের মতো। একটা ফ্লেক্সি লোডের দোকানে গিয়ে বললাম, আমার ফোনটা খুঁজে পাচ্ছি না, আমাকে একটু ফোন করতে দিবেন? অল্প বয়সী একটা ছেলে দোকানে আমার দিকে তাকিয়ে দেখে বলল, আপনার বাসা কোথায় আপু? আমাদের বাসাটা সরাসরি না দেখিয়ে বললাম, একটু ভেতরেই। 4 থেকে 5 মিনিটের বেশি কথা বলা যাবে না আপু। আমার পার্সোনাল ফোনে বেশি টাকা নেই, আর এগুলো আমার ব্যবসায়ী ফোন, বিকাশ করেই ফ্লেক্সি দেই। আমি সাথে সাথে 100 টাকা বের করে দিয়ে বললাম, আপনার নাম্বারে ফ্লেক্সি দিন, আমি মাঝে মাঝে আসলে 2-1 মিনিট ফোন করতে দিয়েন। না না, আপনি কোথায় 1 মিনিট কথা বলবেন, টাকা দেওয়া লাগবে না। আমি খুশি হয়েই দিচ্ছি। রেগুলার এমনি এমনি কথা বললে পরের দিন আসলে আর দিবেন না, আপনি প্লিজ নিন। আমার চোরাচুরিতে ছেলেটি টাকাটা নিয়ে আমাকে ফোনটা দিল। আমি ফোন নিয়ে একটু সাইডে গেলাম। ভেতরেও টানা এক উত্তেজনা কাজ করছে। অফির কণ্ঠ শুনলে আমি কিভাবে সহ্য করব? এসব ভাবতে ভাবতেই অফির নাম্বারে ডায়াল করলাম, কিন্তু ফোন বন্ধ। আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে। কথাটা যেন হৃদয়ের তীরের মতো বিঁধল আমার। নিয়তি কি চাইছে না আমাদের এক হতে দিতে? নিয়তি কি এটাই চাই আমাদের আর কখনো যোগাযোগ না হোক? কেন বন্ধ অফির ফোন? অফির কি কিছু হয়েছে? ভীষণ দুশ্চিন্তা ঘিরে ধরল। কেমন আছে আমাকে ছাড়া? দম ফাটা কান্না আটকাতে পারলাম না আমি। কয়েকবার ট্রাই করার পরেও অফির নাম্বারে ফোন ঢুকলো না। দোকানদারকে ফোনটা দিয়ে চোখ মুছতে মুছতে দোকান থেকে চলে এলাম আমি। 2 মাস আগের কথা। আমার ফোন হঠাৎ নষ্ট হওয়ায় একদিন যোগাযোগ করতে পেরেছিলাম না অভির সাথে। একদিন পরে অভিকে আরোহীর নাম্বার থেকে ফোন দিতেই অভি পাগলের মতো বলেছিল, মুগ্ধ, কোথায় তুমি? কোথায় হারিয়ে গিয়েছো তুমি? কথা বলছো না কেন মুগ্ধ? জানো কত হাজারবার ফোন দিয়েছি আমি, পাগলের মতো ফোন দিয়েছি,
মেসেজ করেছি, কিন্তু কোনো রেসপন্স পাইনি আমি। কি হয়েছে মুগ্ধ, আমায় বলো প্লিজ। নিজেকে কন্ট্রোল করতে না পেরে বেসামালভাবে কেঁদে দিয়েছিলাম আমি। কাঁদতে কাঁদতে কোনো কথা বলতে পেরেছিলাম না আমি। আমার কান্না থামাতে বারবার অভি বলছিল, প্লিজ মুগ্ধ, কেঁদো না। তোমার কান্না আমি সহ্য করতে পারি না। আর এটা কার ফোন? তোমার ফোন কোথায়? আমার সাথে আজই দেখা করো। সেদিন মজা করে বলেছিলাম, অভির মন বুঝেছিলাম। আমার প্রতি অভির ভালোবাসা কতটা গভীর সেটাই দেখছিলাম। আমাদের আর দেখা হবে না অভি। কিন্তু কেন মুগ্ধ? অভি সবকিছু এলোমেলো হয়ে গিয়েছে, বদলে গিয়েছে সবকিছু, আলাদা হয়ে গিয়েছি আমরা। প্লিজ মুগ্ধ, আমায় খুলে বলো। আমার বিয়ে হয়ে গিয়েছে অভি। কথাটা বলেই আবারও বেসামালভাবে কেঁদে দিলাম আমি। বিয়ে মানে? আর তুমি বিয়ে মেনে নিলে? আমি ছাড়া অন্য কাউকে কবুল বললে? পরিস্থিতি আমাকে বাধ্য করেছিল, আমি নিরুপায় ছিলাম অভি। তুমি আমার মানে শুধুই আমার মুগ্ধ। এসব বিয়ে আমি মানি না মুগ্ধ। আমি ছাড়া পৃথিবীর কারো পাশে তোমাকে আমি মেনে নিতে পারবো না। তুমি কোথায় আছো মুগ্ধ? আমাকে বলো। তুমি আমার সাথে চলে আসবে আজ, মানে এক্ষুনি। কি ভাবছো মুগ্ধ? জাস্ট চলে এসো। চুপ করে আসো কেন? আমি যেতে পারবো না অভি। কেন মুগ্ধ? আমি গেলে বাবা আর মা দুজনেই সুইসাইড করবেন, লজ্জা আর অপমানে। কারো বিবাহিত মেয়ে স্বামীর সংসার ছেড়ে পালিয়ে গেলে সেই মা বাবা কি কারোর সামনে মুখ দেখাতে পারে? সমাজের মানুষ ছিছি করবে, আমাকে বলবে চরিত্রহীনা, কলঙ্কিনী, দুশ্চরিত্রা। আমি স্বামীর ঘর ছেড়ে পালিয়েছি। মা বাবার উপর যতই অভিমান করি আমি, আমার জীবনে মা আর বাবাকে সব থেকে বেশি ভালোবাসি অভি। আমার নিজের শান্তির জন্য পালিয়ে গেলে, তারা মারা গেলে আমি সহ্য করতে পারবো না। কি অপরাধ আমার মুগ্ধ? তোমাকে পাগলের মতো ভালোবাসা, নাকি তোমাকে নিয়ে একটা জীবন বেঁচে থাকার স্বপ্ন দেখা? তোমার মা বাবা কেন এমন করলো মুগ্ধ? আমার পারিবারিক কলহে কবে আমার ফ্যামিলি থেকে কাকে খুন করেছিল, সেই দোষ কেন আমার উপর চাপিয়ে আমার থেকে তোমাকে আলাদা করলো মুগ্ধ? এই দোষ কি আমার ছিল? আমি জানি অভি, এখানে তোমার কোনো দোষ নেই। দোষ নেই তাহলে কেন ছেড়ে গেলে আমাকে? আমি তোমাকে জোর করব না মুগ্ধ। হয় তুমি চলে আসবে, না হলে আমি মরে গিয়ে প্রমাণ করে দিব আমার ভালোবাসা ভুল ছিল না। প্লিজ অভি, তুমি এসব বললে আমি কিভাবে বাঁচবো? তুমি কি আসবে নাকি আসবে না মুগ্ধ? আমার ডিসিশন নেওয়া হয়ে গিয়েছে, এখন তোমার উত্তরে অপেক্ষায় আছি। তখনই হেসে দিয়ে বলেছিলাম, আরে বুদ্ধু, আমি মজা করছি। আমি মরে গেলেও তুমি ছাড়া কাউকে বিয়ে করব না। সেদিনের করা মজাটা যেন আজ সত্যি হয়ে গেল। সেদিন বলেছিলাম মজা করে, আজ সত্যি সত্যি অভিকে এগুলো বলতে হতো। ভীষণ মন খারাপ নিয়ে বাসায় ফিরলাম। কি ঠিক কি ভুল কিছুই বুঝতে পারছি না। দুপুর 12টার দিকে হঠাৎ কলিং বেল চাপলো কেউ। দরজা খুলে দেখি একটা ছেলে, আয়েশের বয়সী হবে। আমাকে দেখে বলল, ভাবি কেমন আছেন? আপনি? আসলে আমি তো কাউকে চিনি না। আয়াত ছাড়া আমাকে পাঠিয়েছেন ভাবি। ও আচ্ছা। স্যার একটু অসুস্থ হয়ে পড়েছেন। হঠাৎ স্যারের শ্বাসকষ্ট বেড়েছিল, ডাক্তারে এসে দেখেও গিয়েছিল। স্যারের প্রেশার পুরোপুরি লো। আসলে স্যার অনেক পরিশ্রম করেন। আমাকে পাঠিয়েছেন একটা হলুদ কালারের ফাইল নাকি ফেলে গিয়েছেন, ওটা নিতে। উনি অসুস্থ? তেমন কিছু হয়নি, আপনি চিন্তা করবেন না। আপনি খুব লাকি ভাবি, স্যারের মতো একজন মানুষ পেয়েছেন। কেন? জানেন ভাবি, স্যার এত বড় একজন অফিসার, কিন্তু আমাদের সাথে আপন ভাইয়ের মতো মিশেন। তাকে দেখে মনেই হয় না আমাদের থেকে অত বড় পোস্টে চাকরি করেন। আমাদের সারিকা ম্যাম স্যারের এই গুণের জন্য স্যারকে খুব পছন্দ করতেন। তবে স্যার কখনো পাত্তা দেননি। স্যার আপনাকে পছন্দ করতেন। স্যারকে বলবেন রাত জেগে কাজ না করতে। স্যার অনেক দায়িত্বশীল, মনে হয় একভাবে কাজ করেছে। খাওয়া দাওয়া নেই, তাই শরীর দুর্বল। ছেলেটার কথা শুনে ভিতরে কেমন খারাপ লেগে উঠল। কেমন যেন তার অসুস্থতার জন্য নিজেকে দায়ী মনে হচ্ছে। কেন জানি না মনে হচ্ছে আমার জন্য না খেয়ে সে অসুস্থ হয়ে পড়েছে। ছেলেটিকে বললাম, ভিতরে আসুন, বসুন, আমি ফাইল দিচ্ছি। না ভাবি, স্যার বাসায় নেই, আমি যেতে পারবো না। সমস্যা নেই, আসুন। না ভাবি, ঠিক আছে। আমি আসছি, আর একটু লেট হবে। জি ভাবি, আপনি নিয়ে আসুন, আমি অপেক্ষা করছি। বুয়ার রান্না শেষ হয়েছে কিছুক্ষণ আগে। আমি টিফিন বক্সে খাবার ভরে একটা শপিং ব্যাগে রাখলাম। শাড়িটা চেঞ্জ করে আর একটা শাড়ি পরলাম।
আয়েশের অফিসে অনেক মানুষ আছে। আমাদের মাঝে যা সমস্যা হোক, বাইরের মানুষকে বুঝতে দিয়ে আয়েশকে ছোট করা যাবে না। একটা লাল শাড়ি পরে ম্যাচিং গহনা পরলাম। শাড়ি অনেকবার খুললাম আর পরলাম, তবুও ঠিকভাবে পরতে পারছি না। আবার ওদিকে দেরি হয়ে যাচ্ছে। এলোমেলো শাড়ির কুচি নিয়েই খাবারের বক্স হাতে নিয়ে রওনা হলাম। আমাকে দেখে বাইরে দাঁড়িয়ে থাকা ছেলেটি বলল, আপনি যাবেন ভাবি? হ্যাঁ। চলুন তাহলে। আপনার হাতের খাবার খেলে স্যার সুস্থ হয়ে যাবেন। আপনাদের বিয়ের আগে অনেকবারই স্যার আপনাকে নিয়ে কথা বলেছেন, আর আজ সকাল থেকে অনেকবারই বলেছে আপনার কথা। তার মানে উনি আমার সামনে নয়, আমার আড়ালেও আমার কথা ভাবেন। যতটা খারাপ ভেবেছিলাম ততটাও খারাপ নন উনি। ক্যান্টনমেন্টে প্রবেশ করেই একটা মেয়ে সৈনিককে দেখে ভাবলাম, এই কি সেই সারিকা? হঠাৎ সারিকার কথা মনে পড়লো কেন আমার? যে মেয়েকে দেখছি তার কথাই ভাবছি, এই কি সারিকা? ধ্যাৎ, যা তা অনুভূতি হচ্ছে আমার। মনকে স্ট্রং করে এদিক সেদিক না তাকিয়ে আয়েশের কাছে গেলাম। আয়েশের অফিস কক্ষের রুমে দরজা উকি দিতেই দেখি আয়েশ নিচের ঠোঁট কামড়ে ধরে খুব মনোযোগ সহকারে একবার ফাইল দেখছে আর একবার ডেস্কটপের কিবোর্ড চাপছে। আমি 5 মিনিট ধরে খেয়াল করছি আয়েশকে। মানুষটা কাজে কত মনোযোগী। আয়েশের চোখে মুখে গভীর মনোযোগের ছাপ স্পষ্ট লেগে আছে। কপালে হাত দিয়ে কিছু একটা ভাবছে আর ফাইল দেখছে। বারবার ডেস্কটপে কিছু চেক করছে। আয়েশ কিবোর্ডে খুব জোরে চাপ দিয়ে উচ্চারণ করলো, ও শিট বলেই হাতের ফাইলটা ছুঁড়ে মারলো। মনে হচ্ছে কোথাও কিছু গরমিল হয়েছে। কপালে হাত ঠেকিয়ে বসে আছে আয়াস। আশেপাশের অনেক মানুষ আমার দিকে তাকিয়ে দেখছে। সবার ফিসফিস করে বলা কথাও আমার কানে পৌঁছচ্ছে। যে কথা আমাকে দেখে ফিসফিস করে বলা হচ্ছে, সে কথা যদি আমার কানে পৌঁছবে তাহলে বলার কি দরকার? তবে কেউ খারাপ কিছু বলছে না। সবাই এটাই বলছে আয়েসের ওয়াইফ ভারী মিষ্টি হয়েছে দেখতে। দুজনকে পাশাপাশি দাঁড়ালে মনে হবে যেন ভাই বোন, এত মিল দুজনের চেহারার। আয়াস কি আমার ছবি দেখিয়ে ঢাকঢোল পিটিয়ে বলে বেরিয়েছে এই মেয়েকে আমি বিয়ে করেছি, এই যে আমার বউ? না বললে মানুষ জানলো কিভাবে? আমি দরজায় উকি দিয়ে নরম কণ্ঠে বললাম, আসবো? আমার কণ্ঠ শুনে আয়াস অবাক হয়ে তাকালো আমার দিকে। একটা মানুষ ভীষণ অবাক হলে চোখ মুখের ভাব যেমন হয়, আয়াসের চোখ মুখের ভাব হুবহু তেমন। আয়াস এক নজরে তাকিয়ে আছে আমার দিকে। আমার উপস্থিতি যেন আয়াসের কাছে স্বপ্ন দেখার মতো। দুই ঠোঁটের মাঝখানে কিঞ্চিত ফাঁকা অদ্ভুতভাবে দেখছে আমাকে। আমি আবার বললাম, আসবো? আয়াস এবার নড়ে চড়ে বসে বলল, মুগ্ধতা তুমি? আগে কেমন ছিলাম জানি না। ভীষণ অবাক করা ছিল তার কণ্ঠস্বর। আমি ভিতরে প্রবেশ করে আয়েশের খুব কাছাকাছি গিয়ে দাঁড়ালাম। এতক্ষণ মন ভীষণ ছটফট করছিল তাকে দেখার জন্য। মনে হচ্ছিল সে খুব অসুস্থ। তার হাতের দিকে তাকিয়ে দেখি ডান হাতে সাদা ব্যান্ডেজের কাপড় দিয়ে ব্যান্ডেজ করে রাখা। সকালে তো বাসা থেকে ভালোভাবেই বের হয়েছিল, তাহলে এখন কি হলো? আয়েশের দিকে তাকিয়ে কিছু না ভেবেই আয়েশের কপালে হাত রাখলাম। তাকে ছোঁয়ার ইচ্ছে ছিল না, তবুও ছুঁয়ে দেখলাম। এসবই কেন জানি অনিচ্ছাই করলাম। আবার না করলেও মনের মাঝে অশান্তি হচ্ছে। জানি না কেন ওর ক্লান্ত মুখের দিকে তাকিয়ে মনে হলো ওর কপালে হাত রেখে দেখি ওর কি জ্বর এসেছে কিনা, ওর কি শরীর অনেক খারাপ কিনা। আমি আয়েশের কপালে হাত রাখতেই আয়েশ যেন শিউরে উঠল। আয়েশের শরীরে যেন অবশ হওয়ার উপক্রম। আমি আয়েশকে বললাম, এখন কেমন লাগছে? আয়েশ তাকিয়ে আছে আমার মুখের দিকে, অন্যমনস্কভাবে বলল, আগে কেমন ছিলাম জানি না মুগ্ধতা, তবে এখন মনে হচ্ছে পৃথিবীর সব থেকে সুখী মানুষটা আমি, সব থেকে সুস্থ মানুষ আমি। আয়েশের চোখের গভীর চাহনি দেখে দ্রুত হাত সরিয়ে নিলাম আমি। কি ভাবছি আয়েশ কি জানি। হুট করেই তার কপালে হাত ছুঁয়ে যেন লজ্জা পেলাম। নিজের ভেতরে জড়তা এসে ভর করেছে। আয়েশ এবার ব্যস্ত হয়ে বলল, ঘেমে কি অবস্থা হয়েছে তোমার? রোদের মধ্য দিয়ে এসেছো নিশ্চয়ই। ছাতা ছিল, বাসায় নিয়ে আসলে না কেন? গরম লেগে যদি জ্বর হয় তোমার, বসো, তুমি রেস্ট নাও। পাশের থেকে আর একটা কালো গদির চেয়ার টেনে আমাকে নিজেই ধরে বসিয়ে দিয়ে আয়েশ পকেট থেকে রুমাল বের করে আমার কপালের ঘাম মুছে দিল। আলতোভাবে কপালের রুমাল চেপে ধরে ঘাম মুছিয়ে দিতে দিতে বলল,
এটা এর আগে কখনো ইউজ করিনি। তোমার কপালের ঘাম মোছানোর জন্য এক্সট্রা কিনে রেখেছিলাম। কখন কাজে লাগে বলা যায়? এই যে এখন কাজে লেগে গেল। আয়েশের কথার মাঝে ভীষণ ব্যস্ততা আর হ্যাপিনেস। একটা মানুষ ভীষণ খুশি হলে কথা বলতে গিয়ে যেমন একটার মাঝে আর একটা বলতেই থাকে, আয়েশও হুবহু তাই করছে। ভীষণ আনন্দে ভীষণ এক্সাইটেড ভাবে কথা বলছে। আমি আয়েশকে বললাম, আপনি অসুস্থ শুনে রোদ নাকি বৃষ্টি খেয়াল ছিল না। অসুস্থ হয়েও এত কাজ করার কি প্রয়োজন? কাজ করাটাই তো আমার ডিউটি। কাজ না করলে কিভাবে হবে মুগ্ধতা? তবে আজ পর্যন্ত কেউ বলেনি এত কাজ করার কি প্রয়োজন। একদিন কাজ একটু কম করলে খুব ক্ষতি হয়ে যাবে না? রেস্ট নিবেন আজ আপনি। এর আগে কেউ কখনো বলেনি আজ একটু কম কাজ করলে খুব ক্ষতি হয়ে যাবে না। আজ রেস্ট নাও। কেউ বলেনি তো কি হয়েছে? ডাক্তার কি বলল? তুমি কিভাবে জানলে? জেনেছি। শফিকুল বলেছে। আমি তাকে একটা কাজে পাঠিয়েছিলাম। এসব নিউজ পাচার করেছে গিয়ে। ভাগ্যিস বলেছে, না হলে আমি জানতাম কিভাবে? আপনি জানেন, আপনি অসুস্থ শুনে আমার হঠাৎ ভীষণ খারাপ লাগছিল। জানি না কেন এমন হলো। আয়েশ মৃদু হাসলো, ভীষণ সুন্দর সেই হাসি। আয়েশ হাসলেই বেশি সুন্দর লাগে। আমি আয়েশকে সহ্য করতে পারি না বলে কখনো প্রকাশ করিনি, তবে ওর মৃদু হাসিটা বেশি সুন্দর। আয়েশ আমার দিকে তাকিয়ে ডাকলো। মুগ্ধতা। এই ডাকের মাঝে ভীষণ আবেগ আর আকুতি, মায়াবী এক সুর আছে আয়েশের। হঠাৎ হঠাৎ আমার নাম ধরে ডাকার পিছনে আমি ডাক শুনলাম। হুম একটা কথা বললো। হুম তোমাকে ভীষণ সুন্দর লাগছে মুগ্ধপরি। প্রথম যখন দরজায় উকি দিলে তোমার পাতলা গোলাপি ঠোঁটে বললে আসবো, আমি মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। আমার দু চোখ আটকে গিয়েছিল তোমার মিষ্টি মুখে। মুগ্ধতা, তোমার চোখ দুটো ভীষণ টানা টানা, কাজল পরলে একটু বেশি সুন্দর লাগে। তোমার আরেকটা জিনিস আরও বেশি নজর কাড়ে। মাইন্ড করো না প্লিজ। তোমার ঠোঁট দেখতে ভীষণ সুন্দর। আমার বারবার তাকাতে ইচ্ছে করে। তোমার নামটা যে মুগ্ধতা রেখেছে তাকে পৃথিবী শুদ্ধ সব ধন্যবাদ দিলেও কম হবে, কেননা পৃথিবীর সব মুগ্ধতা তোমার মাঝে লুকিয়ে আছে। বেশি বেশি পাম দিচ্ছেন, সবই আজে বাজে কথা। জানি কারো মুখের উপর প্রশংসা করলে সে খুব লজ্জা পায়। তোমাকে আর লজ্জা দিতে চাইছি না। আমি খাবারের বক্স খোলার জন্য উঠে দাঁড়াতেই শাড়ির কুচি খুলে গেল। কুচি হাতের মুঠোয় ধরে আয়েশের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইলাম। আয়েশ আমার চাহনি দেখে বুঝে গেল আমার সমস্যা। আমার দিকে তাকিয়ে বলল, শাড়ির কুচি কি খুলে গিয়েছে? মনে হচ্ছে। আমি ঠিক করে দিচ্ছি। তোমার শাড়ি ঠিক করে দেওয়ার বাহানায় তোমাকে একটু ছুতে পারি। রোজই এলোমেলো শাড়ি পরবে আর আমি ঠিক করে দিব। এটুকু বলেই আয়েশ নিচু হয়ে বসে আমার শাড়ির কুচি ঠিক করে বলল। আমি কি কুচিগুলো গুজে দিব? বলেই আয়েশ উঠে দাঁড়ালো। তার ভাবখানা এমন, আমি আর 2 সেকেন্ড চুপ করে থাকলে সে কাজটা করে বসবে। আমি ভীষণ লজ্জা পেলাম শুনে। দ্রুত তার হাত থেকে কুচিগুলো কেড়ে নিয়ে গুজে নিয়ে বললাম, আপনার জন্য খাবার এনেছি, খেয়ে নিন। 2 দিন ঠিকভাবে না খেয়ে আপনি দুর্বল হয়ে গিয়েছেন। কিভাবে খাবো মুগ্ধতা? হাত দিয়ে। আমাকে আরো কতদিন না খেয়ে থাকতে হবে তার ঠিক নেই। দেখো হাত কেটে গিয়েছে পাতাবাহার গাছ সাইজ করতে গিয়ে। ডাক্তার ব্যান্ডেজ করে দিয়েছে। কেউ খাইয়ে দিলে খাওয়া যেত, বাট কেউ কি দিবে খাইয়ে? চামচ দিয়ে খান। আমি চামচ দিয়ে খেতে পারি না। ওসব বড়লোকি ব্যাপার আমার পোষায় না। বুঝেছি, কেউ হয়তো বলবেন আমি খাইয়ে দিচ্ছি। একজন কষ্ট করে খাবার এনেছে, না খেলে সে কষ্ট পাবে। আর তার সামান্য কষ্ট আমার কাছে বহুগুণ যন্ত্রণার সমান। যে কোনোভাবে আমাকে খাবার খেতেই হবে। এখানে আমার ফ্রেন্ড আছে সারিকা, ওকে বলিও খাইয়ে দিবে। সাথে সাথে আমার রাগ হয়ে গেল অজানা কারণে, কিন্তু প্রকাশ করতে পারলাম না। রাগে অটোমেটিক শরীর জ্বলে উঠল। ব্যাপারটা মেনে নিতে পারছি না। ওনাকে অন্য কেউ খাইয়ে দিবে? আমি ওনাকে ভালোবাসি আর না বাসি, উনি তো আমাকে ভালোবাসেন। তাই ওনার পাশে অন্য মেয়ে আসুক, এটা আমার ভালো লাগছে না। আমি আয়াশকে বললাম, থাক, সারিকা না ফারিকা তাকে ডাকা লাগবে না, আমি খাইয়ে দিচ্ছি। এটা ভাবার কারণ নেই যে আমি ভালোবেসে আপনাকে খাইয়ে দিচ্ছি। একটা মানুষ না খেয়ে থাকবে, আমার কাছে ব্যাপারটা ভালো লাগবে না। যেহেতু আমি আছি, তখন আমিই খাইয়ে দিচ্ছি। আমি না থাকলে সারিকা না ফারিকা তার থেকে খেয়ে নিন। আয়েশ ভ্রু কুচকে তাকিয়ে আছে আমার দিকে। কিছু সন্দেহ করলো না তো? ওভাবে ভ্রু কুচকে তাকিয়ে আছে কেন? যে ট্যালেন্ট এমনিতেই ভেবে বাড়তি কয়েকটা বলে বসবে তার ঠিক নেই। আয়েশকে নিচু হাতে খাবার খাইয়ে দিলাম। যতক্ষণ খাইয়ে দিয়েছি ও একভাবে আমার দিকে তাকিয়ে থেকে অস্বস্তিতে ফেলেছে আমাকে। আয়েশকে খাবার খাইয়ে দেওয়ার পর আয়াশ বলল, মুগ্ধতা, কিছু পোড়ার গন্ধ পাচ্ছি। কি পোড়ার? কারো মন। কার মন?
বললে স্বীকার করবে না, থাক বলবো না, তবে যেদিন সম্পূর্ণ পড়বে ঠিকই বলবো। এরই মাঝে একটা মেয়ে ইউনিফর্ম পরে আয়েশের রুমে প্রবেশ করলো। আয়েশের অফিস কক্ষে নক না করেই লম্বা ফর্সা সুন্দরী একটি মেয়ে প্রবেশ করলো। মেয়েটি আয়েশের দিকে তাকিয়ে হেসে দিল। আয়েশও স্বভাব সুলভ হাসলো। মেয়েটির দিকে তাকিয়ে সর্বপ্রথম নজর গেল নেম প্লেটের দিকে। স্পষ্ট আর ক্লিয়ার ভাবে লেখা আছে সারিকা। নামটা পড়া মাত্র মেয়েটি আমার অপছন্দের লিস্টে চলে গেল, কিন্তু কেন সেটা জানি না। আমি কোনো কথা বলছি না, চুপচাপ বসে আছি চেয়ারে। সারিকা রুমে প্রবেশ করেই আয়েশের হাত ধরে বলল, তুমি আর এত কাজের চাপ নিও না আয়াস, তোমার জন্য চিন্তা হয় আমার। তুমি অসুস্থ হয়ে পড়লে আমি ঘাবড়ে গিয়েছিলাম। প্লিজ আয়াস, নিজের কথা ভাবো, নিজের জন্য না হোক অন্য কারোর জন্য তো ভাবো। কেউ না কেউ আছে যে তোমার সুস্থতায় হাসে, তোমার অসুস্থতায় কাঁদে, অন্তত তাদের কথায় নিজের খেয়াল রাখো। তোমার কিছু হলে তার সবকিছু এলোমেলো হয়ে যায় আয়াস। আয়াস আমার দিকে তাকিয়ে পড়ল। আমার কথা কেউ ভাবে? কই, আগে তো জানতাম না। আশেপাশে তাকালেই বুঝতে পারবে তো ভাবে কিনা। আয়াস আবারও আমার দিকে তাকিয়ে আস্তে করে সারিকার থেকে নিচের হাতটা সরিয়ে নিয়ে বলল, আশেপাশেই তো তাকিয়ে আছি, তার চোখে তো কিছুই দেখছি না। আমার চোখের দিকে তাকাও আয়াস। আয়াস সারিকার চোখের দিকে তাকিয়ে বলল, সারিকা, তোমার চোখের মনি দুটো একটু বাদামি, আর একটু কালো হলে বেশি বেটার লাগতো। আয়াস, তুমি সব সময় কথা ঘুরাও কিন্তু। তাদের এসব দেখে প্রচন্ড রাগ হচ্ছে আমার, কিন্তু রাগটা প্রকাশ করতে পারছি না। কিভাবে প্রকাশ করব? আয়াস ভাববে আমি তাকে ভালোবেসে ফেলেছি। ব্যাপারটা মোটেও এমন নয়। আমার জাস্ট রাগ হচ্ছে, আর সেটা অকারণে রাগ। মাঝে মাঝে মেয়েদের এমন হয়, নিজে ভালোবাসুক আর না বাসুক, তার পাশে অন্য কাউকে দেখলে ব্যাপারটা কেউ মেনে নিতে পারে না। আমারও সেম অনুভূতি হচ্ছে। আমি ভালোবাসি না ঠিক আছে, তাই বলে কি আয়েশের পাশে অন্য মেয়ে এসে খুরখুর করবে? আমি কোনো কথা না বলে উঠে দাঁড়ালাম চট করে, আর বললাম, আমি এখন আসি, বাসায় যাব। সারিকা আমার দিকে তাকিয়ে বলল, মুগ্ধদার রাইট। আসলে আয়াসের জন্য একটু চিন্তায় ছিলাম, তাই তোমাকে দেখেও কথা বলা হয়ে ওঠেনি। তারপর কেমন আছো বলো মুগ্ধদা? নিশ্চয় অনেক ভালো। সত্যি বলতে আমার কোনো প্রকার হাসি পাচ্ছে না, আমার হাসি পাওয়ার কথাও না। মনে প্রচন্ড রাগ নিয়ে আমি অনিচ্ছাকৃত একটা হাসি দিয়ে বললাম, কেন? অনেক ভালো থাকার কথা কেন? আয়াসের মতো ভালো স্বামী আছে যার, তার তো এমনিতেই ভালো থাকার কথা। ও, ধন্যবাদ। আমাকে এখন যেতে হবে, বাসায় একটু কাজ আছে। ভালো থাকবেন। কথাটা বলেই দরজা খুব জোরে খুলে বেরিয়ে গেলাম। বাইরে আসতেই কানে আয়েশের কথা ভেসে এলো। আয়াস দাঁতে দাঁত চেপে বলছে, আমার হাত ধরার কি প্রয়োজন ছিল সারিকা? কেন মুগ্ধতা ছিল বলে? মুগ্ধতা থাকা আর না থাকা ফ্যাক্ট নয়। তাহলে কি মুগ্ধতার মাঝে জেলাসি এসেছে? জাস্ট শাট আপ সারিকা। এখানে মুগ্ধতার জেলাসি ও ফ্যাক্ট নয়, মুগ্ধতার আমার সামনে থাকাটাও ফ্যাক্ট নয়। ফ্যাক্ট, আমার হাত কেন ধরেছো তুমি? মুগ্ধতার সামনে হোক আর আড়ালে হোক, অন্য কোনো মেয়ে আমার হাত ধরুক, আমি সেটা মেনে নিব না। এই রাইট শুধু মুগ্ধতারই আছে। মুগ্ধতা ছাড়া অন্য কোনো মেয়ের আমাকে স্পর্শ করার অধিকার নেই। মুগ্ধতা আর আমার পবিত্র সম্পর্ক নষ্ট হতে আমি দিব না। কিন্তু আয়াস, তুমি কেন মুগ্ধতার জন্য এতটা পাগল? ও তোমায় ভালোবাসে না আয়াস, আর কখনো বাসবেও না। তোমাকে একদিন হলেও আমার কাছে ফিরে আসতে হবে। মুগ্ধতা আমায় ভালোবাসবে। আমি আর না দাঁড়িয়ে সোজা হেঁটে চলে এলাম। মনের মাঝে এটুকু শোনার পর কিছুটা ভালো লাগলো, তবুও রাগ হচ্ছে। আমার রাগের কোনো কারণ নেই, তবুও রাগ হয় মাঝে মাঝে। অকারণে রাগ কেন হয় জানি না। রাস্তায় দাঁড়িয়ে আছি অটো বা রিক্সার জন্য। কিছুক্ষণের মাঝেই দেখি আয়াস আমার পিছু পিছু আসছে। পুরুষ মানুষের হাঁটা 2 লাফে আমাকে ধরে ফেলেছে। আমি আয়াসকে বললাম, কি ব্যাপার, চলে এলেন যে? অফিস শেষ? উপরের অফিসার নিজে থেকে ছুটি দিয়েছেন। এখন কি বাসায় যাবেন? না। তাহলে? তোমাকে নিয়ে শপিংয়ে যাব। আমি কোনো শপিং টপিং যেতে পারবো না। আয়াস বেশ ভাবুক দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে বলল। তুমি কি রেগে আছো মুগ্ধতা? আমি আয়াসের দিকে রাগী চোখে তাকিয়ে বললাম, না তো। তোমার মুখ দেখে তেমন মনে হচ্ছে। না, গরমে অস্থির লাগছে সেজন্য। আমার আসলেই ভীষণ রাগ হচ্ছে, কিন্তু বলতে পারছি না।
রাগে সবকিছু ভেঙে চুরে ফেলতে ইচ্ছে করছে, কিন্তু প্রকাশ করতে পারছি না। কিভাবে প্রকাশ করব? এই রাগ প্রকাশের কোনো অধিকার আমার নেই। এখনই ভ্যা ভ্যা করে কেঁদে দিতে মন চাইছে আমার। আয়েশ আমাকে বলল, চলো রিক্সায় একটু ঘুরি। দুজনেই রিক্সায় ঘোরার ইচ্ছা আমার অনেক দিনের। এক বাক্যে বলে দিলাম, না আমি যাব না। আহা, চলো না, ভালো লাগবে। আয়েশ একটা রিক্সা ডাকলো। রিক্সাওয়ালা আয়েশের ডাকে ভয়ে ভয়ে আসলো। রিক্সাওয়ালার চোখে মুখে ভীষণ ভয়, ভাবছে আয়েশ হয়তো অন্য কিছু বলবে। আয়েশ রিক্সাওয়ালার মুখ দেখে হেসে দিয়ে বলল, আমাদের একটু নিয়ে চলুন, যেদিকে যেতে চাই নিয়ে যাবেন, ভাড়া নিয়ে ভাববেন না, ঠিক আছে? রিক্সাওয়ালা স্বস্তির নিঃশ্বাস নিয়ে বলল, চলুন স্যার। আয়েশ আমার হাত ধরে টেনে রিক্সায় উঠালো। রিক্সায় ওঠার পর আয়েশ বলল, হুডি তুলে দিব। এক রাশ বিরক্তি নিয়ে বললাম, জানি না। এবারও কি অসহ্য গরমের জন্য বলছো? জানি না। আয়েশ রিক্সার হুডি তুলে বলল। মনিহারের দিকে চলুন, সিনেমা দেখব। আমি অন্যদিকে তাকিয়ে বললাম, আমি কোনো সিনেমা দেখব না। পোড়ামন মুভি চলছে, দেখে আসি। মন পোড়ার মতো যন্ত্রণা আর কোনো কিছুতে নেই, তাই না মুগ্ধতা? আমি কিভাবে জানবো? আমার কি কখনো মন পড়েছে নাকি? ও আচ্ছা, এই হচ্ছে কাহিনী। তোমার তাহলে কখনো মন পড়েনি? না। তোমার সো কল্ড বয়ফ্রেন্ড, তার জন্য মন পড়েনি? না, মন পড়বে কেন? সে কি আমায় রেখে অন্য মেয়ের সাথে প্রেম করেছে নাকি? মন পড়লে তার পূর্বে, বিকজ আমি তাকে রেখে আপনাকে বিয়ে করেছি। পোড়া মনের বিশ্লেষণটা জানতে পেরে ভালো লাগলো। শারিকাকে নিয়ে কিছু বলতে না পারলে ভালো লাগছে না। আবার আয়াস ভাববে আমি তার প্রেমে পড়েছি, কি মুশকিল। অথচ শারিকাকে নিয়ে কিছু বলতে না পারলে রাগ কমছে না। দম নিয়ে চুপচাপ বসে আছি। কিছুক্ষণ পরে বললাম, আপনার ফ্রেন্ড শারিকা একটু গায়ে পড়া টাইপ আছে, তাই না? কেন? আপনি খাইয়ে দিতে চাইলেন, সে রাজি হয়ে গেল। ফ্রেন্ড না এই জন্য? আমরা বুঝি কারো ফ্রেন্ড না? আমাদের বুঝি কোনো ফ্রেন্ড নেই? আমার একটু বেশি ক্লোজ। আমাদের তো আর ক্লোজ ফ্রেন্ড নেই। আমরা এসব বুঝি না, তাই না? আমাদের ফ্রেন্ডরা তো এসব বলে না, আর বললেও জীবনেও রাজি হতাম না। ও আচ্ছা। শারিকা একটু গায়ে পড়া আছে, আপনি যাই বলুন না কেন। আয়েশ ঠোঁট কামড়ে তাকিয়ে আছে আমার দিকে। আয়েশের চাহনি একটুও সুবিধের লাগছে না। এক্ষুনি বলে উঠবে, তুমি কি জেলাস ফিল করছো? আয়েশের ঠোঁট কাটা এক্ষুনি বলে উঠবে, আমাকে আবার ভালোবেসে ফেলেনি তো? কি অসহ্য, একটা মানুষের পাশে বসে আছি। আয়েশ একটু মৃদু হেসে বলল, হঠাৎ শারিকাকে নিয়ে পড়লে কেন? তোমার সাথে তো খারাপ ব্যবহার করেনি, বরং আরো ভালো ব্যবহার করেছে। আমি আর কথা না বাড়িয়ে বললাম, কোনো মুভি দেখতে ইচ্ছে করছে না, অন্য একদিন দেখব, ভালো লাগছে না কিছু। রিক্সাওয়ালাকে বললাম, রিক্সা ঘোরান প্লিজ। আয়েশার জোরাজুরি করলো না। রাস্তার মোড় থেকে কাশেন নিয়ে আমরা আর পেয়ারা মাখা বেশি করে কিনলো আয়াস। কিছুক্ষণের মাঝেই আমাদের বাসার সামনের রাস্তায় এসে রিক্সা থামলো। আয়াস রিক্সাওয়ালাকে টাকা দিয়ে বিদায় করে দিল। মাত্র এতটুকু রাস্তা খুললাম, 150 টাকা দিয়ে দিল। দেখে মনে হচ্ছে আয়েশের গরিব মানুষের উপর ভালোই মায়া দয়া আছে। যে দোকান থেকে ফোন করেছিলাম দোকানদার আমাকে ডাকলো। আফা, আমি চমকে গিয়ে তাকালাম, সাথে আয়েশ আছে। দোকানদার কি আয়েশের সামনে বলে দিবে আমি ফোন করতে এসেছিলাম? বেশ ভয় পেয়ে গেলাম। চোখে মুখে ঘাবড়ে যাওয়ার চিহ্ন স্পষ্ট আমার। আয়েশ কিছু বলার আগেই বললাম, শুনুন না, যাওয়ার সময় টাকা নিতে ভুলে গিয়েছিলাম, ওনার কাছ থেকে টাকা নিয়েছিলাম। আয়াস দোকানদারের কাছে এগিয়ে গিয়ে বলল, কি ব্যাপার সুমন, কেমন আছো? তোমার ভাবি কত টাকা নিয়েছিল? দোকানদার কিছু বলার আগে আমি বলে উঠলাম, 100 টাকা দিয়েছিলাম। আয়াস 100 টাকা দিয়ে বলল, তোমার ভাবি যা চাই দিয়ে দিবে, টাকা নিয়ে ভাববে না কেমন? যা নিতে আসুক তুমি দিয়ে দিবে, আমি টাকা দিয়ে দিব। ঠিক আছে স্যার। আসলে মিথ্যা কথা কখনো গুছিয়ে বলা যায় না। হাতে 1 টাকা থাকতেও টাকার কথা বললাম। ভাগ্যিস আয়াস খেয়াল করেনি, কিন্তু এই ছেলেটা আমাকে ডাকলো কেন? আমি যে অভিকে মেসেজ করে গিয়েছিলাম, তার কি কোনো উত্তর দিয়েছে? মনের মাঝে আবারও তোলপাড় শুরু হলো ভীষণভাবে। আমাকে যেভাবেই হোক জানতেই হবে। কেটে গিয়েছে 2 দিন। এই 2 দিন মন সারাক্ষণ ছটফট করেছে, 1 সেকেন্ডের জন্য শান্ত হয়নি। সারাক্ষণ একটাই কথা ভেবে গিয়েছি, দোকানদার আমাকে কি বলতে চেয়েছিল?
নিশ্চয়ই অভির কিছু। অভির কোনো ফোন বা মেসেজ। কি বলেছে অভি? আমাকে খুঁজে খুঁজে পাগল হয়েছে নিশ্চয়ই। নিশ্চয়ই অভিও ছটফট করছে আমার জন্য। অভির সাথে কথা বলার জন্য যেমন অশান্ত হয়ে পড়েছে মন, অন্যদিকে ঠোঁটের কোণে মৃদু হাসি আমার। কাউকে ভালোবাসলে তার সাথে দেখা হওয়া বা কথা বলা দুইটাই আনন্দের। অভিকে বলবো বলে ভেবে রেখেছি অসংখ্য কথা। আমার সাথে যেসব ঘটেছে অভি জানলে নিশ্চয়ই ভীষণ রেগে যাবে, কারণ আমি তো জানি অভি আমায় কত বেশি ভালোবাসে। আয়াস ছুটি নিয়েছে সারাদিন বাড়িতে। আমি আয়েশের চোখ ফাঁকি দিয়ে কোনোভাবেই যেতে পারছি না। আয়াস সারাক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে, কোনোভাবেই ওর নজর এড়িয়ে যেতে পারি না আমি। কি করব বুঝে উঠতে পারছি না। এমন হলে দম বন্ধ কষ্টে মারা যাব আমি। সন্ধ্যার খানিকটা আগে আয়েশকে বাইরে পাঠানোর জন্য বললাম, আমাকে কয়েকটা 3 পিস কিনে এনে দিবেন। গরমের শাড়িতে ভীষণ কষ্ট হচ্ছে আমার। আমি তো শাড়ি পরতে পারি না। আপনি কি আমার কষ্ট বুঝতে পারেন না? চোখের সামনে একটা মেয়ে শাড়ি পেঁচিয়ে হাঁপিয়ে যাচ্ছে, আর আপনি দিব্যি খালি গায়ে হাফ প্যান্ট পরে গায়ে হাওয়া লাগাচ্ছেন। আয়েশ চায়ের কাপটা টি টেবিলে রেখে ভ্রু কুচকাল আর বলল, স্ট্রেঞ্জ, বিয়ে করা বউ তুমি আমার। কে বলেছে গরমে শাড়ি পেঁচিয়ে হাঁপাতে? খুলে ফেলো এসব শাড়ি। আমার সামনে এত ঘোমটা দিয়ে থাকো কেন? আমি তো ভেবেই পাই না। আপনি আমাকে শাড়ি খুলে থাকতে বলছেন? কি নোংরা মাইন্ড আপনার। ওকে, তাহলে আমার মতো হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াও, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগবে। এটুকু বলেই আয়েশ আবার চায়ের কাপে চুমুক দিল। আপনি কি আমায় 3 পিস কিনে দিবেন? লাস্টবার জিজ্ঞেস করছি। শিওর, কেন দিব না? আমিও ভেবেছি কিনে দিব, বাট তুমি তো বাইরে যেতে রাজি হও না। চলো যাই দুজনে। আমার খুব ইচ্ছে করছে আপনার সাথে আজ রাতে একটু বাইরে ঘুরতে। এখন বাইরে গেলে তো পরে আর যেতে পারবো না, কষ্ট হয়ে যাবে। আমি তার সাথে ঘুরতে যাব শুনে সাথে সাথে আনন্দে তার চোখ চকচক করে উঠল। আয়াস বলল, এই শোনো, তোমার কি কি কালার পছন্দ বলো তো? আমি কিন্তু মেয়েদের জিনিস ভালো একটা কিনতে পারি না। আপনি যা এনে দিবেন আমি তাই পরবো। আয়াস খুশি মনে বাইরে বেরিয়ে গেল। আয়াস বাইরে বেরিয়ে যাওয়ার সাথে সাথে আমি দোকানে গেলাম। আমি দোকানে যাওয়ার সাথে সাথে দোকানদার বলল, আপা, আপনার ফোন এসেছিল, কিন্তু স্যারের সামনে মিথ্যে বললেন কেন? এক্স বয়ফ্রেন্ডের সাথে কথা বলবেন, তাই না? এটা আপনার জানতে হবে না। যদি কিছু মনে না করেন একটা কথা বলি। আয়াজ স্যারের মতো স্বামী পেয়ে এক্স বয়ফ্রেন্ডের কথা ভাবছেন, ব্যাপারটা ভীষণ অবাক করা ব্যাপার। আপনার কথা আর কি বলবো, আজকাল সব মেয়েরাই এমন করে, ভালো স্বামী রেখে খারাপ বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যায়। আসলে ভালো ছেলেদের কপালে ভালোবাসা নেই। জানেন কি হয়েছে? কিছুদিন আগে এক মহিলার এক্স বয়ফ্রেন্ড তার স্বামীকে খুন করেছে। আমাদের আয়াজ স্যারের সাথে যেন এমন কিছু করেন না। কোনো কিছু না জেনে কথা বলা ঠিক নয়, ফোনটা দিন। দোকানদার আমার রাগী চোখ দেখে আর কিছুই বলল না। যে নম্বর থেকে ফোন এসেছিল সেই নম্বরে কল দিতেই আমার বুক কেঁপে উঠল। ফোনের ওপাশ থেকে ভেসে এলো একটি মেয়েলি কণ্ঠ। হাত ভয়ে কাঁপছে আমার অস্বাভাবিক গতিতে। কেন জানি না এত কাঁপছে। ঠোঁট মুখ সব থরথর করে কাঁপছে। মেয়েটা কল রিসিভ করে বলল, কি বলছেন? আমি ঠিক বুঝে উঠতে পারলাম না কে রিসিভ করেছে। অভির ফ্যামিলির কেউ হবে না তো? পরিচয় দেওয়া কি ঠিক হবে? কোনো অসুবিধে না তো? কিন্তু এই মুহূর্তে যেভাবেই হোক অভির সাথে আমাকে কথা বলতেই হবে। তাই আর কোনো কিছু না ভেবেই বললাম, অভি আছে? আপনার পরিচয়টা প্লিজ। আপনি আমায় চিনবেন না, প্লিজ অভিকে ফোনটা দিন। পরিচয় দিলে ভালো হতো, তাছাড়া অভি কথা বলতে চাইছে না। অভি এই নাম্বার থেকে ফোন করেছিল। আপনি জাস্ট একবার বলুন মুগ্ধতা ফোন করেছে, অভি কথা বলবে। আমি অভির ওয়াইফ নুসরাত জাহান। ফোনটা অভিই রেখে গিয়েছে। মাথার মাঝে ভীষণ জোরে চক্কর মেরে উঠল। বুকের কাঁপন মহাপ্রলয়ের মতো শুরু হলো। শরীরের কম্পন ক্রমশ আরো অস্বাভাবিক হতে শুরু করলো। কানের মাঝে ভয়ানক গতিতে এই কথাটা বেজে চলেছে, আমি অফির ওয়াইফ। নিজের কানে শুনলেও আমার মন সে কথা মানতে রাজি নয়। কোনোভাবেই আমার বিলিভ হচ্ছে না অফির ওয়াইফ আছে। আমার মন কিছুতেই মানতেই চাইছে না। নিজেকে স্বাভাবিক রেখে বললাম, হোয়াট? অভি আপনাকে শিখিয়ে দিচ্ছে তাই না? দেখুন, এখন মজা করার সময় নেই আমার কাছে। আমার অনেক এমার্জেন্সি কথা আছে অভির সাথে। প্লিজ অভিকে ফোনটা দিন। দেখুন,
আপনার বিশ্বাস না হওয়ারই কথা, তবে সত্যি অভির ওয়াইফ আমি। আমি জানি আপনাকে হাজারবার বললেও আপনি সেটা বিশ্বাস করবেন না। আমি আপনাকে কোনো মিথ্যে বলছি না। আপনি মিথ্যা বলছেন, আপনি মিথ্যা বলছেন। আমার অভি বিবাহিত হতে পারে না। আপনি কি জানেন অন্যের স্বামীকে আমার বলা কতটা জঘন্যতম পাপ? অভির সাথে আমার বিয়ে হয়েছে আর আপনি কি না আমার বলে দাবি করছেন? হতে পারে আপনার রিলেশন ছিল, কিন্তু সেই সম্পর্ক কি বিবাহিত সম্পর্কের থেকেও বেশি শক্তিশালী? আপনার সম্পর্ক যদি সঠিক হতো নিশ্চয়ই আপনাদের বিয়ে হতো, কিন্তু হয়নি তো, তাই না? এখন আপনাকে মেনে নিতে হবে এই সত্য। এসব কিছুই আমি বিশ্বাস করি না। অভি বিয়ে করবে কিভাবে? অভির তো আমাকে নিয়ে পালিয়ে যাবার কথা ছিল, আমাকে ভালোবাসতো। মানুষ মুখে যা বলে তাই কি আদৌ করে? ওয়েট, আপনি কি সেই মেয়ে যে মেসেজ করেছিলেন? হ্যাঁ, আমি সেই মেয়ে। আপনার মেসেজ নিয়ে অভি আর আমার মধ্যে তুমুল অশান্তি হয়েছে। অভি আমার কাছে মাফ চেয়েছে। সে তার বিবাহিত পবিত্র সম্পর্ক ছেড়ে আর কোনো মেয়ের সাথে কথা বলবে না। অভি সরাসরি আপনাকে কিছু বলতে পারছে না, তাই আমাকে দিয়ে বলাচ্ছে। বিলিভ করা আর না করা আপনার ব্যাপার। এতদিন রিলেশনে ছিল, লজ্জার মানবিকতার জন্য কিছুই বলতে পারছে না মুখের উপর। একটা মেয়ে হয়ে নিশ্চয়ই অন্য একটা মেয়ের সংসারে অশান্তি লাগাবেন না আপনি? বিবাহিত জানার পরেও কি আর কখনো কন্ট্যাক্ট করবেন আপনি? করা কি উচিত? আপনি যদি আর দ্বিতীয় কোনো দিন পৃথিবীর কোনো নাম্বার থেকে কোনো রকমভাবে ফোন বা মেসেজ করেছেন, তাহলে আমাকে অভির সংসার ছেড়ে চলে যেতে হবে। আপনি কি সেটা চাইবেন? আপনি অভির ওয়াইফ, তার কি প্রুফ আছে? আপনি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিন, আমি সব প্রুফ দিচ্ছি আপনাকে। সব প্রুফ দেওয়ার পরে যদি নিশ্চয়ই আর অভির সাথে যোগাযোগ করবেন না। ওকে, দিচ্ছি। দোকানদারকে বললাম, ভাই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনার? দোকানদার আমার দিকে তাকিয়ে বলল, আছে, বাট চোখের পানি মুছে বললাম, ভাই আমি আর ফোন করতে আসবো না, জাস্ট আমাকে একটা হেল্প করুন। বোন হিসেবে বলছি, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন, জাস্ট এই হেল্পটুকু করুন। কাঁদবেন না প্লিজ। আয়ার ছাদ জানলে আমাকে সারা জীবন জেলে থাকতে হবে। উনি জানবেন না কোনোদিন কিছুই। প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন। ছেলেটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে আমি মেয়েটাকে দিলাম। সাথে সাথে একটা ছবি চলে এলো। ছবির সাথে ক্যাপশন লেখা, এইটা অভির বাড়ি দেখছো, এই বাড়িটা অভিরই। পরবর্তী ছবি পাঠিয়ে লিখেছে, এটা অভির ঘর দেখেছো। পরবর্তী ছবি পাঠিয়ে লিখেছে, অভির রুমের আলমারি দেখেছো। পরবর্তী ছবি পাঠিয়ে লিখেছে, অভির রুমের বেডের কর্নার দেখেছো, যেখানে শুধু অভির ছবি লাগানো। একে একে বিভিন্ন ছবি পাঠাচ্ছে, যার সবটাই আমার চেনা। ছবিগুলো একদম সত্য ছিল। এগুলোর পর্যা দেখলাম, আমি তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। অভি আর মেয়েটার ঘনিষ্ঠ ছবি। মেয়েটার মুখে স্টিকার মারা থাকলেও অভির মুখটা ক্লিয়ার। অনেকগুলো ছবি পাঠিয়েছে। ছবিগুলো নকল ভাবার কারণ নেই, কেননা সবই অভির রুম থেকে তোলা। অভির হাত, হাতের আঙ্গুর সব আমার চেনা। মেয়েটা ক্রমশ আরো কিছু ঘনিষ্ঠ ছবি দিল। আমার পুরো পৃথিবী নড়ে উঠল। সমস্ত পৃথিবী কাঁপছে আমার। মেয়েটাকে একটা মেসেজ দিলাম, অভিকে বলে দিবেন আমি জীবনে ওকে ক্ষমা করব না। আমি এমনিতেও ওর কাছে ফিরে যেতাম না, বিকজ আমার বিয়ে হয়ে গিয়েছে। জাস্ট একটু কথা বলার জন্য। এত বড় সত্য অভি লুকিয়েছে জানতাম না আমি। ধন্যবাদ আপনাকে। দোকানদার ছেলেটাকে বললাম, আপনার এই উপকার আমি কোনো দিন ভুলবো না। কথাটা বলেই ফোনটা দিয়ে চলে এলাম। ভীষণ কষ্ট হচ্ছে আমার। অভি আমাকে এইভাবে ঠকালো, কোনোদিন বুঝতেই পারলাম না। আমি এভাবে ঠকেছি দিনের পর দিন। অভির জন্য পরিবারের বিরুদ্ধে গিয়েছি বারবার। মানুষে তো নিখুঁত অভিনয় কিভাবে করে। আমার সমস্ত শরীর অবশ হয়ে যাচ্ছে, একটা পাও বাড়াতে পারছি না। মাথার উপর সব মহাপ্রলয়ের মতো তুফান তুলেছে। পৃথিবীতে যেন ভূমিকম্প শুরু হয়েছে, চারিদিকে যেন ঝড় শুরু হয়েছে। ভীষণ কান্না পাচ্ছে, মন পুড়ে ভীষণ যন্ত্রণা হচ্ছে। আয়েশ আমায় জোর করে বিয়ে করলেও ভালোবাসে। অভির মতো ঠক আর প্রতারক নয়। এই অভির কারণে আয়েশের সাথে কত খারাপ ব্যবহার করেছি আমি। কেন অভির জায়গায় আয়েশ আসেনি আমার জীবনে?
জীবনটা এমন বাজে একটা জায়গায় কেন এসে দাঁড়ালো? কোনো রকম রাস্তা ক্রস করে ছুটে এসে রুমে এসে বিছানায় উপুড় হয়ে ভীষণ কাঁদলাম। ভেতরের কষ্টগুলো কান্না ছাড়া প্রকাশ করার আর কোনো উপায় নেই। আমি যে এত কষ্ট করছি কাঁদবো না, কিন্তু কিছুতেই কান্নার বাঁধ আটকাতে পারছি না। হাত পা ভীষণ জোরে ছোড়াছুড়ি করতে করতে হাতের ছুরি কখন ভেঙেছে, কখন হাত কেটেছে কিছুই জানি না। বিছানার চাদর টেনে নিচে ফেলে দিলাম, অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে। বিছানায় রাখা বালিশ ফেলে দিলাম নিচে। বিছানা ছেড়ে ফ্লোরে এসে দুই হাঁটুর মাঝে মাথা গুজে বসে ভীষণভাবে কেঁদেই যাচ্ছি। বাবার মুখটা বারবার মনে পড়ছে, আম্মুর মুখটা ভীষণ মনে পড়ছে। আপনজন কাছে থাকলে বোধহয় কষ্ট অনেক কমে। বাবা আর আম্মুকে জড়িয়ে ধরে কাঁদতে পারলে বোধহয় এই কষ্টের বোঝা কমে যেত আমার। প্রায় 1 ঘন্টা কান্নাকাটির পরে ফ্লোরে হাঁটুর মাঝে মাথা গুজে বসে আছি, রুমের লাইট অফ করে। দূর থেকে বক্সে চালানো গান ভেসে আসছে। গানটা বোধহয় আমার জন্যই বাজছে। এরই মাঝে আয়াস এসে বারান্দার লাইট জ্বালাতে জ্বালাতে আমাকে ডাকলো। মুগ্ধতা, কোথায় তুমি? লাইট অন করনি কেন? বলেই দরজা ধাক্কা দিল। সাথে সাথে বারান্দার লাইটের আলো এসে আমার গায়ে পড়ল। আমি কান্না ভেজা চোখে মুখ তুলে আয়াসের দিকে তাকালাম। আয়াস আমাকে দেখে ভীষণ অবাক হয়ে পড়ল। মুগ্ধতা, কি হয়েছে তোমার? এভাবে বসে আছো, চোখ মুখের এমন অবস্থা কেন? আয়েশের মুখে মুগ্ধতা কি হয়েছে তোমার শুনেই যেন ভেতরের কষ্ট আরো প্রবল বেগে বেরিয়ে এলো। আয়েশের দিকে একবার তাকিয়ে সব বাধা অতিক্রম করে সাথে সাথে উঠে ছুটে গিয়ে আয়েশকে জড়িয়ে ধরে খুব জোরে কেঁদে দিলাম। কাঁদতে কাঁদতে একেবারেই বেশ্যামাল হয়ে পড়লাম। আয়াস কিছুই বুঝে উঠতে পারছে না। আমার এমন ব্যবহারে আয়াস শুধু অবাক না, ভীষণ অবাক। যার সাথে পরশুমের স্পর্শ লাগলে আমি রেগে যাই, তাকে আমি জড়িয়ে ধরেছি, এটা অবাক হওয়ার মতোই ব্যাপার। আমি বা কেন আয়েশকে জড়িয়ে ধরলাম জানি না। তবে বাড়িতে থাকতে যখনই কিছু নিয়ে কষ্ট হতো, আম্মু বা খালামণিকে জড়িয়ে ধরে কেঁদে হালকা হতাম। আশেপাশে কেউ নেই, হয়তো সেই অভ্যেসের কারণেই আয়াসকে জড়িয়ে ধরেছি। আয়াস বারবার প্রশ্ন করে কোনো উত্তর না পেয়ে আমার মাথায় হাত বুলোতে বুলোতে শান্ত কণ্ঠে বলল, প্লিজ মুগ্ধতা, কেঁদো না। তোমার কান্না আমি সহ্য করতে পারছি না। পৃথিবীতে সব থেকে কষ্টের মুহূর্ত কি জানো? প্রিয়জনের চোখের পানি। সব সহ্য করা গেলেও ভালোবাসার মানুষের চোখের পানি সহ্য করা যায় না। আমি ভালোবাসি তোমাকে মুগ্ধতা, ভীষণ ভালোবাসি। তাই কখনো তোমার চোখের পানি আমি সহ্য করতে পারবো না। আমার সামনে কখনো কাঁদবেও না। আয়েশের কথা শুনে আমি এবার আরো জোরে কেঁদে দিলাম। আয়েশ এবার দীর্ঘ নিঃশ্বাস টেনে বলল, তোমাকে ভালোবাসি তাই বলে তোমার চোখের পানির কারণ হতে চাই না। কষ্ট হচ্ছে তোমার আমার সাথে থাকতে, তাই না? আসলে জোর করে কারোর সাথে থাকা যায় না। অভির জন্য কষ্ট হচ্ছে তোমার, তাই না? অভির কাছে যেতে চাও, তাই না? যদি অভির কাছে গেলে তোমার মুখে হাসি ফোটে, তাহলে আমি তাই করব মুগ্ধতা। তোমার মুখের হাসির জন্য এটুকু ত্যাগ আমি করতে পারবো। চলো এক্ষুনি অভির কাছে দিয়ে আসবো তোমায়। আয়েশকে জোরে ধাক্কা মেরে বললাম, কি অভি অভি করছেন তখন থেকে? আমি কি বলেছি আমাকে অভির কাছে দিয়ে আসুন? খুব মহান হতে ইচ্ছে করছে আপনার। আমাকে অন্য একজনের কাছে দিয়ে কি প্রুভ করতে চাইছেন আপনি? অনেক মহান আপনি, তাই না? যাওয়ার হলে কি আমি নিজে যেতে পারতাম না? জানি না অভি তোমায় কতটা ভালোবাসে, তবে আমার জায়গা থেকেও আমি তোমায় আমার মতো করে ভীষণ ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি মুগ্ধতা। তবে জোর করে আর আটকে রাখতে চাইবো না তোমায়। আমার সামনে আর কখনো অভির নাম উচ্চারণ করবেন না প্লিজ। আমি কখনো অভির নাম শুনতে চাই না। ও একটা ঠকবাজ। অভি দিনের পর দিন আমাকে ঠকিয়েছে। জানি না কি হয়েছে, জানতেও চাইবো না। তুমি প্লিজ এভাবে আর কেঁদো না। চলো ভেতরে চলো, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও। আয়াস আমাকে ধরে ওয়াশরুমে নিয়ে গেল। চোখে মুখে পানি দিলাম অনেকক্ষণ ধরে। অনেকটা হালকা লাগছে এখন নিচের কাছে। কাউকে জড়িয়ে ধরে কাঁদলে বোধহয় অর্ধেক কষ্ট হালকা হয়ে যায়। আমি আয়েশের দিকে তাকিয়ে ভাবছি, যাকে আমি খারাপ ভেবেছিলাম, আমাকে বিয়ের পিছনে খারাপ উদ্দেশ্য আছে ভেবেছিলাম, এসব কিছুই তার মাঝে নেই। তাকে আমি ভালোবাসি না, অথচ সে আমার জন্য সারাক্ষণ ভেবে চলেছে। বিছানার চাদর ঠিক করে বালিশ তুলে বিছানা ঠিক করে দিল আয়াস। আমার সামনে 1 গ্লাস পানি এনে বলল, চোখের পানি ছড়িয়েছ, মাথায় পেইন হবে, ওষুধটা আগে থেকে খেয়ে নাও।
আমি তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে আয়েশের দিকে তাকিয়ে দেখলাম মানুষটা কত কেয়ারিং। গ্লাসটা নিয়ে ওষুধ খেয়ে নিলাম। এরপর আয়েশ তার ফোনটা আমার দিকে এগিয়ে দিল আর বলল, এবার আব্বু আম্মুর সাথে কথা বলো। এতদিনে বাড়ির কারোর সাথে কথা হয়নি আমার। আয়াস একাই তাদের সাথে কথা বলে, আমি রাগ করে কথা বলি না। আয়েশের ফোনটা হাতে নিয়েই ভীষণ অবাক হলাম। আয়েশের ফোনের ওয়ালপেপারে আমার ভীষণ সুন্দর একটা ছবি। এই হলুদ ড্রেসটা গত বছর বসন্ত উৎসবে পরেছিলাম। মাথায় তাজা ফুলের বের দেওয়া আমার। নিজের ছবি দেখে নিজেই ভীষণ অবাক হয়ে গেলাম। আয়াস বুঝতে পারলো আমার ছবি নিয়েই কিছু ভাবছি। আমি ফোনে পরিবারের সবার সাথে কথা শেষ করলাম। কথা শেষ করে মন আরো হালকা লাগছে। আয়াসের দিকে ফোন এগিয়ে দিতেই আয়াস বলল, ছবিটা 1 বছর ধরে রোজ ঘুমাতে যাওয়ার সময় দেখি আর ঘুম থেকে উঠেও দেখি। খুব সুন্দর না মেয়েটা? কল্পনাতে যে কত গাল ধরে টেনেছি আর চুমু দিয়েছি তার হিসাব নেই। কবে যে সত্যি সত্যি দিব তাই ভাবছি। আয়াসের কথাই বেশ লজ্জা পেলাম আমি। ঘড়িতে সকাল 7টা। কোকিলের কুহু ডাক কান ভেদ করে মস্তিষ্কে প্রভাব বিস্তার করছে। আমি কানে হাত দিয়ে শব্দ কানে না পৌঁছানোর জন্য চেষ্টা করছি। ভীষণ ঘুম চোখে জড়সড়ভাবে এঁটে ধরেছে। এমন সময় কারো আলতো স্পর্শে কেঁপে উঠলাম আমি। আড়ষ্ট দুটো হাত আমায় আঁকড়ে ধরেছে খুব শক্তপোক্তভাবে। ঘুমে চোখ খোলার চেষ্টা করলাম। হালকা চোখ খুলে দেখি আয়াস আমায় জড়িয়ে ধরে রেখেছে। আয়াসের স্পর্শ ভীষণ ভালো লাগছে, সেই সাথে ভীষণ লজ্জাও করছে। হঠাৎ আয়াস এমন করছে কেন জানি না। আমার কি হয়েছে? আমি কেন আয়াসকে বাধা দিতে পারছি না? আয়াসের হাতের বাঁধন থেকে ছোটার জন্য চেষ্টা করছি, কিন্তু আয়াস আরো শক্তভাবে জড়িয়ে ধরল। আমি এক রাশ লজ্জা মুখে নিয়ে বললাম, দেখুন, ছাড়ুন আমায়, এসব কি করছেন? আমার কিন্তু ভীষণ লজ্জা লাগছে। আয়াস মৃদু হেসে বলল, লজ্জা নারীর ভূষণ। লজ্জা লাগলে কি জড়িয়ে ধরা যাবে না ডিয়ার মিসেস? এটুকু বলেই আয়েশ গালে একভাবে কতগুলো চুমু দিতেই আমি খুব জোরে ধাক্কা মেরে দিলাম। সাথে সাথে ঘুম ভেঙে গেল আমার। ঘুম ভাঙতেই দ্রুত উঠে বসলাম আমি। বিছানার পাশে তাকিয়ে দেখি আয়াস নেই। আয়াস নেই দেখে মনের মাঝে একটু বিষণ্ণতা কাজ করলো। বোধহয় আয়াস থাকলেই ভালো হতো। হঠাৎ আয়াসের জন্য ভিন্ন এক অনুভূতি কাজ করছে। এই অনুভূতি আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে হচ্ছে। হঠাৎ করেই তার জন্য ভালো লাগা কাজ করছে। তার কথা মনে হতেই কোথা থেকে ভালো লাগার হাসি দুই ঠোঁটের কোণায় জড়ো হচ্ছে। এবার যেন আরো বেশি লজ্জা পেলাম আমি। লজ্জায় চোখ মুখ লাল হয়ে গিয়েছে আমার। কিছুক্ষণ আগের স্বপ্নটা আমার একদমই স্বপ্ন মনে হয়নি। মনে হচ্ছিল যা হয়েছে তা সত্যি হয়েছে। ওটা যদি স্বপ্নই হবে তাহলে এখনো কেন মনে হচ্ছে তার স্পর্শ শরীর জুড়ে রয়েছে? কেন মনে হচ্ছে গালে তার ওষ্ঠ স্পর্শ এখনো লেগে আছে? কেন আর রাগ হচ্ছে না আমার তার প্রতি? আমি আয়াসকে নিয়ে এমন স্বপ্ন কিভাবে দেখলাম সেটাই বুঝতে পারছি না। আমি তো তাকে নিয়ে কখনো ভাবিনি, কখনো আয়াসকে ভেবে 1 মিনিট ভালো কিছু ফিল করিনি। তাহলে কেন? এই কেনর উত্তর কোথায় পাবো? কাল সারা রাত মন খারাপে ঘুম হয়নি ঠিকভাবে। শেষ রাতে কখন ঘুমের দেশে পাড়ি জমিয়েছি নিজেও জানি না। তবে মাত্র কয়েক ঘন্টার ঘুম, ভীষণ গভীর ঘুম হয়েছে। গভীর ঘুমে বোধহয় এমন উদ্ভট স্বপ্ন দেখেছি। সবই শয়তানের কাজ। এসব স্বপ্ন তারাই দেখায়। চোখ মেলে তাকিয়ে দেখি টিপটে গরম পানি, চায়ের কাপ, টি ব্যাগ আর চিনি সব ট্রেতে করে টি টেবিলে রাখা আছে। নিশ্চয়ই আয়াস রেখে গিয়েছে। সে জানে আমি চা খেতে খুব পছন্দ করি। 2 দিন আগে আমি বলেছিলাম আমার চা খেতে খুব ভালো লাগে। সে সাথে সাথে চীনামাটির টিপট, চায়ের কাপ কিনে এনেছে। আমি যেন চা খেয়ে রাজকীয় একটা ব্যাপার অনুভব করতে পারি। আমাকে বলেছিল, আমি তো কোনো রাজা নই, রাজরানীর মতো জীবন তোমায় দিতে পারবো না, তবে বউ একটু রাজকীয়ভাবে চা খাবে তার ব্যবস্থা ঠিকই করতে পারি।
সব থেকে সুন্দর জিনিস এতক্ষণ আমার চোখের আড়ালে ছিল। একরাশ মুগ্ধতা আমার চোখের সামনে রয়েছে। চায়ের কাপের পাশে অনেকগুলো কৃষ্ণচূড়ার ডাল, অনেকগুলো কৃষ্ণচূড়া ফুল, টকটকে লাল, ভীষণ সুন্দর লাগছে দেখতে। ফুলগুলো হাতে নিলাম আমি। ফুল ভালো লাগে না এমন কেউ আছে এই পৃথিবীতে, তাও যদি হয় কৃষ্ণচূড়া ফুল। পাশে একটা চিরকুট রাখা আছে, চিরকুটটা হাতে নিয়ে খুলে পড়লাম। ছেড়ে আসা ট্রেন আর ফেলে আসা স্মৃতির জন্য কখনো আফসোস করতে নেই। ট্রেন যেমন আবার আসে, ঠিক তেমনই স্মৃতি বোনার সুযোগ আবার ফিরে পাওয়া যাবে। তবুও পিছে ফিরে তাকাতে নেই, শুধু অপেক্ষা করতে হবে ধৈর্য ধরে। পিছু ফিরে তাকানোই মানে ছলনাময়ীর মায়ায় পড়া। চিরকুটটা পড়ে যেন অতীত বিলীন হয়ে গেল অনেক খানিক। এক কাপ চা ঢেলে নিয়ে এদিক ওদিক আয়েশকে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। তাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে। চা খেতে খেতে পশ্চিম পাশের জানালা খুলে দিলাম। জানালা খুলে দিতেই ঝড় হাওয়ার মতো বাতাস ঘরে প্রবেশ করলো। এলোমেলো চুল বাতাসে আরো এলোমেলো হয়ে উঠছে। সামনে দাঁড়িয়ে থাকা কৃষ্ণচূড়া গাছের নিচে লাল লাল হয়ে আছে, ঠিক যেন লাল ভালোবাসার পৃথিবী। ইচ্ছে করছে খালি পায়ে ওখানে গিয়ে হাঁটি। এই বাসার পশ্চিম পাশের দিকটা একদমই খোলামেলা। ব্যালকনিতে দাঁড়ালে শুধু এক নজরে কৃষ্ণচূড়ার সমাহার দেখা যায়। ব্যালকনিতে উকি দিয়ে দেখি আয়েশ কালো ট্রাউজার, সাদা গেঞ্জি আর সাদা বুট পরে বাসার দিকে আসছে। মনে হচ্ছে জগিং এ গিয়েছিল। আয়েশের সাথে পাশের ফ্ল্যাটের আরহান ভাইয়া আছে, সাথে সারিকা নামের মেয়েটাও আছে। সারিকাও ট্রাউজার আর গেঞ্জি পরে জগিং গেছিল। সারিকাকে এমন পোশাকে আয়েশের পাশে আমার মোটেও ভালো লাগেনি দেখে। হয়তো অন্য কোনো মেয়ে হলে নেগেটিভ কোনো চিন্তা মাথায় আসতো না তার পোশাক নিয়ে, কিন্তু সারিকার পোশাক নিয়ে আমার মনে অনেকগুলো নেগেটিভ ভাবনা। মেয়ে মানুষ কেন ওড়না ছাড়া এভাবে দৌড়াদৌড়ি করবে? 5 মিনিটের মাঝে আয়েশ ঘরের ভেতর প্রবেশ করলো। কপাল দিয়ে বিন্দু বিন্দু ঘাম ফোটায় ফোটায় লেগে আছে, সমস্ত শরীর ঘামে ছিপছিপে হয়ে আছে। আয়েশ রুমে এসে বিছানায় বসে আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, গুড মর্নিং। আয়েশকে দেখে স্বপ্নের কথা মনে পড়ে যাওয়ায় ভীষণ লজ্জা পেয়ে গেলাম। আমার কেন জানি মনে হচ্ছে আয়েশ স্বয়ং ছিল, ওরও হয়তো সবটা মনে আছে। কিভাবে নিজের লজ্জা আটকাবো জানি না। জানালার পর্দা ঠিক করতে করতে বললাম, গুড মর্নিং। আমি গোসলে যাচ্ছি, এসে একসাথে নাস্তা করব। ঠিক আছে। আয়েশ গোসল শেষে 3/4 প্যান্ট পরে খালি বেরোলো টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে। সমস্ত শরীরে পানি লেগে আছে। বিয়ের পর আজ প্রথমবার আয়েশকে সুন্দর দেখাচ্ছে আমার চোখে। আয়েশ হঠাৎ মাথা মোছা স্টপ করে আমার দিকে তাকিয়ে দেখলো আমি 2 হাতের মুঠোয় করে শাড়ির আঁচল কচলাচ্ছি। আয়েশ টাওয়ালটা বিছানায় ফেলে আমার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে পড়ল, আমাকে দেখে লজ্জা পাচ্ছ কেন তুমি? কই না তো। কই না তো মানে? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি লজ্জায় নুয়ে যাচ্ছ তুমি। কাহিনী কি? লজ্জা পেতে যাবো কেন? কেন পাচ্ছ সেটাই জানতে চাইছি। কাহিনী কি মুগ্ধতা? কোথায় লজ্জা পাচ্ছি? কথা বলছো তাও চোখে মুখে লজ্জা, আবার বলছো কোথায় লজ্জা পাচ্ছি। আপনার মনে হলে আমি কি করব? মনে মনে আমায় নিয়ে ফুলসজ্জা করনি তো আবার? দুনিয়ার বাজে কথা শুধু। শাড়ি তো খুলে পড়ে গেল। এইভাবে শাড়ি পরে যদি সারাক্ষণ কুচি খুলে পেট বের করে ঘুরে বেড়াও, আমার পক্ষে নিজেকে সংযত রাখা কিভাবে সম্ভব? শাড়ি শুধু খুলে যায়, আমার 3 পিস কোথায়? আয়েশ আমার সামনে কতগুলো 3 পিস এনে ধরলো আর বলল, এইগুলো কিছু রেডিমেড আছে আর কিছু ট্রেইলার্সে দিতে হবে। তোমার মাপ জানি না তাই দিতে পারিনি। বিছানায় প্যাকেটগুলো বের করে দেখি বিভিন্ন কালারের 3 পিস। আয়েশের দিকে তাকিয়ে বললাম, এত কেন? তোমার কোন কালার পছন্দ আমি তো জানি না, তাই সব কালার এনেছি। এত বাজে টাকা খরচ করার কি প্রয়োজন? টাকা বাজে হবে আর কোথায় খরচ করলাম? বউয়ের জন্য যদি এতটুকু খরচ না করি তাহলে টাকা ইনকাম করে লাভ কি? তাই বলে অযাচিত খরচ করবেন? অযাচিত খরচ না করে কি করব? আমার কি আর ছেলে মেয়ে আছে যে তাদের জন্য জমাবো? ছেলে মেয়ে হওয়ারও চান্স নেই। কেন, আপনার কি শারীরিক কোনো সমস্যা আছে যে সন্তান হবে না? আমার তো কোনো সমস্যা নেই। আয়েশ কপাল টান টান করে আমার দিকে তাকালো। আয়েশকে এইভাবে তাকাতে দেখে বললাম, যদি সমস্যা থেকে থাকে ডাক্তার দেখান। আয়েশ জোরে কাশি দিল, একভাবে কেশেই যাচ্ছে, যেন ভীষণভাবে চমকে গিয়েছে।
আয়েশকে এইভাবে কাঁচতে দেখে আমি এদিক ওদিক তাকিয়ে এক গ্লাস পানি এনে দ্রুত আয়েশের দিকে ধরলাম। আয়েশ ড্যাব ড্যাব চোখে আমার দিকে তাকিয়ে আছে, চোখে মুখে ভীষণ আশ্চর্যজনক চাহনি। আমি কি পৃথিবীর নবম আশ্চর্যজনক কিছু বলে ফেলেছি যার জন্য আয়েশ এমন করছে? আয়েশ পানির গ্লাসটা আমার হাত থেকে নিয়ে 2 ঢোক পানি খেয়ে গ্লাসটা আমার দিকে আবার এগিয়ে দিল। আমি পানির গ্লাসটা আয়েশের হাত থেকে নিয়ে বললাম, কি ব্যাপার, আপনি এমন ভড়কে গেলেন কেন? আমি তো ভালো কথাই বললাম। আপনার যদি শারীরিক কোনো সমস্যা থেকে থাকে তাহলে ডাক্তার দেখান, তো এতে ঘাবড়ে যাবার কি আছে? আয়েশ আমার দিকে কপাল টান টান করে তাকিয়ে আছে, মনে হচ্ছে গভীর কিছু ভাবছে। বাট কি ভাবছে এক্ষুনি আবার উল্টোপাল্টা কিছু বলবে না তো? কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলল, আমি তো ভাবতেই পারছি না আমাকে এমন মারাত্মক একটা কথা তুমি বলবে না, মানে তোমার মুখ থেকে এমন কথা বেরোবে ভাবা যাচ্ছে না। আমার তো ভরকে যাওয়াটাই স্বাভাবিক মুগ্ধতা। মনে হচ্ছে আপনি খুব অশালীন কিছু বলেছি যে আমার মুখ থেকে এমন কথা ভাবা যাচ্ছে না। যদি কথাটা ব্যাখ্যা করতে যাই তাহলে কিন্তু অশালীন অনেক তথ্য বেরোলেও বেরোতে পারে। তো মিসেস মুগ্ধতা আয়াস, চলো আমরা এবারের ব্যাখ্যাতে চাই। কিসের ব্যাখ্যা? আশ্চর্য তো। আমার সমস্যা আছে কিনা সেটা বুঝবো কিভাবে? এর ব্যাখ্যা তাহলে স্টার্ট। নো নিড, আপনাকে ব্যাখ্যা করতে কে বলেছে? আপনি ডাক্তার দেখান তাহলেই হবে। আমার মতো ইয়াং হ্যান্ডসাম একটা ছেলের কোনো প্রবলেম থাকতে পারে, তোমার কি তাই মনে হয়? আমাকে দেখে কি আসলেই মনে হয় কোনো সমস্যা আছে? তো বললেন কেন যে সন্তান হবে না? সন্তান কি প্লে স্টোর থেকে ডাউনলোড করব নাকি গুগল থেকে, নাকি আকাশ থেকে টুপ করে পড়বে? সন্তান হওয়ার জন্য তো অন্য কিছু লাগবে। এবার আমি আয়েশের মতো কাশতে শুরু করলাম। কাশি হয়েই যাচ্ছে, বিষম খেলাম মারাত্মক আকারের। হাতে থাকা গ্লাসের পানি মুখে দিতে গেলেই আয়েশ বলল, এটো পানি আমি খেয়েছিলাম, আমি অন্য গ্লাসে পানি এনে দিচ্ছি, ওয়েট 1 মিনিট। আমি আয়েশকে থামিয়ে দিয়ে বললাম, লাগবে না, এখান থেকেই খেয়ে নিচ্ছি। বলেই পানি খেলাম। জীবনে কারো গ্লাসে খাওয়া গ্লাসেও খাইনি, আর আজ আয়েশের খাওয়া পানি খেতেও যেন ভালো লাগছে। এবার আয়েশ বলল, তাহলে মুগ্ধতা, আমার সন্তান হবে কিভাবে? সন্তান হওয়ার জন্য ফুলসজ্জা করা লাগে। আই থিঙ্ক বাকিটা বুঝতে পারছো, নাকি বুঝতে পারছো না? না বুঝলে আরও ভালো, আমি প্র্যাকটিক্যালি বোঝাতে সক্ষম হব যদি তোমার বুঝতে আপত্তি না থাকে। চোখ রাঙিয়ে বললাম, বাজে কথা যত সব। বলেই আমি গ্লাস নিয়ে বেরিয়ে গেলাম। কিছুক্ষণ পরে নাস্তার টেবিলে বসে আয়েশ আর আমি নাস্তা করছি। নাস্তা করতে করতে আয়েশকে বললাম, বাইরের খাবার আর খাবো না, আজ থেকে রান্না, নাস্তা বানানো, চা বানানো সব আমি একাই করব। বাইরে থেকে খাবার কিনলে অনেক টাকা নষ্ট হচ্ছে। তাছাড়া বাইরের খাবার রেগুলার খাওয়া কি ভালো? মানুষ কে না কি রান্না করে তার ঠিক নেই। তুমি রান্না করতে পারো? সব তো পারি না, তবে মাছ, মাংস, ডাল আম্মুকে রান্না করতে দেখেছি, টুকটাক পারি। খুব ভালো হবে না হয়তো, তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ইউটিউবের হেল্প নিব প্রয়োজনে। তুমি নিজেই ইউটিউব চ্যানেল খুলতে পারো তো? আমি কি সব পারি নাকি? পারো না, পারতে হবে। নিজেকে আর মন ভালো রাখতে অনেক কিছু পারতে হবে মুগ্ধতা। জীবন মানে কি বলো? বিয়ে হয়েছে 4 দেওয়ালের মাঝে, জাস্ট রান্না করবা আর 2-4টা বাচ্চা মানুষ করবা, এভাবেই চুলে পাক ধরাবা। তাহলে কি করব? রেজাল্টের দিক সব ভার্সিটিতে পরীক্ষা দিবা। আজ থেকে প্রিপারেশন নাও। আমাকে পড়াবেন আপনি? আশ্চর্য কথা বললে তুমি। তোমাকে পড়াবো না মানে? তুমি আয়াসের ওয়াইফ, বুঝলে? তোমাকে হায়ার এডুকেটেড হতে হবে। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেই জবে ঢুকেছি, বুঝলে? সো তোমাকে পড়তে হবে। আমার সাথে আজ লাইব্রেরি যাবে, অ্যাডমিশনের যাবতীয় বই আমি কিনে দিব। এখন কি আর প্রিপারেশন নেওয়ার টাইম আছে আমার? হয়তো আর 15 দিনের মাঝে রেজাল্ট দিয়ে দিবে। আমার দ্বারা কোনো ভালো কোনো ইউনিভার্সিটি চান্স এখন হবে না, ন্যাশনালেই পড়তে হবে। জীবনে বড় হতে গেলে কি শুধু পাবলিক ইউনিভার্সিটিতেই পড়া লাগে? সবাই কি সেখানে চান্স পায়? দেশে হাজার হাজার মেধাবী স্টুডেন্ট আছে, কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে কি ততগুলো সিট থাকে? তাই বলে কি বাকিরা থেমে থাকে? ন্যাশনালে পড়েও মানুষ বিসিএস ক্যাডার হচ্ছে, বুঝলে? তোমার যদি মেধা থাকে, কোথায় পড়েছো সেটা ফ্যাক্ট নয়। তোমার মেধা আর চেষ্টা থাকলে ঠিকই একদিন না একদিন তার বহিঃপ্রকাশ ঘটবেই। তবে তার জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম। আজ থেকে প্রিপারেশন নাও, ওকে? জাস্ট ফোকাস করো তোমার ক্যারিয়ারে। তোমাকে সামনে এগিয়ে যেতে হবে। একটা কথা মাথায় রাখবে যে রাধে সে চুলো বাঁধে। এই ঘর সংসারের পাশাপাশি লেখাপড়া চালিয়ে যেতে হবে। আর তোমার পাশে থেকে যাবতীয় সাপোর্ট আমি দিব, বুঝলে? আপনি সত্যিই মানুষের মন ভালো করার ম্যাজিক জানেন। হতাশা থেকে একটা মানুষকে বেরিয়ে আনার ম্যাজিক আছে আপনার মাঝে। লাইফে কেউ আমাকে এতটা উৎসাহ দেয়নি। আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে কথাও বলতে পারেন, আবার বোঝাতেও পারেন।
যাক, এটাও আমার কাছে ম্যাজিকের মতো লাগছে। অন্তত আমার একটু হলেও প্রশংসা করলে তুমি। প্রশংসার যোগ্য যে তার প্রশংসা তো করতেই হবে। আয়েশ সেরানা থ্রি পিসগুলো পাশেই এক মহিলার কাছে বানাতে দিয়ে আসলাম। আয়েশ সেরানা রেডিমেড থ্রি পিস থেকে একটা কমলা কালারের থ্রি পিস পরলাম। আজ বেশ ফ্রেশ লাগছে। এতদিন শাড়িতে কেমন হাঁপিয়ে উঠছিলাম। পরন্ত বিকাল, সূর্য পশ্চিম আকাশে গোল বৃত্তের মতো দাঁড়িয়ে আছে, ঠিক যেন আকাশের কপালে টিপ। আয়েশ কারোর সাথে ফোনে কথা বলছে। কথা শেষ করে আমাকে বলল, অয়ন আসছে আজ। OMG, কখন আসছে? সকালে রওনা দিয়েছে, চলে আসবে। তো আপনি এখন খাম্বার মতো দাঁড়িয়ে আছেন কেন? তো কি করব আমি? বাজারে যান, অয়নের জন্য রান্না করতে হবে না? আমি ভেবেছিলাম খাবার কিনে আনবো। কিনে আনবেন? সকালে কি বলেছিলাম? বউটা কালো হয়ে যাবে আগুনের তাপে, সেটা ভেবে খারাপ লাগছে। সিনেমা দেখেন ভালোই, তাই না? কেন? এই যে সিনেমার ডায়লগ দিচ্ছেন। এটা আমার ওয়ান ক্রিয়েশন ফর ইউ, বুঝলে? কোন মুভিতে এই ডায়লগ শুনেছো? না শুনে থাকলেও পরিচালকরা এমন রোমান্টিক আলাপ শুনলে ডায়লগটা নিয়ে নিশ্চয়ই কোনো সিনেমায় লাগিয়ে দিবে। মুগ্ধতা, এই ডায়লগটা কোন হিরোর মুখে বেশি মানাবে বলো তো? হিরো আলমের হয়েছে। এক্ষুনি বাজারে যান আপনি। আয়েশ রেডি হয়ে বাজারে চলে গেল। আয়েশ বাজারে যাওয়ার পরে মনে হলো পুরুষ মানুষ সব কি ঠিকঠাক আনতে পারবে। টক দইয়ের কথা বলতে ভুলে গিয়েছিলাম। অয়ন নাকি রোস্ট ভালো পছন্দ করে, কিন্তু ফোন পাবো কোথায় আয়েশকে বলার জন্য? পাশের ফ্ল্যাটে একজোড়া দম্পতি থাকে। আমার সাথে দু একবার কথা হয়েছে এর আগে। এই দম্পতির স্ত্রীর নাম কুসুম। একদমই কালো দেখতে, বাট ভীষণ সুন্দর মায়াবী দেখতে। কুসুম ভাবির স্বামী একদম ফর্সা, লম্বা, দেখতে অবিকল নায়কের মতো। উনি কলেজের প্রফেসর। ওই ভাই নাকি ফর্সা মেয়ে রিজেক্ট করে কুসুম ভাবিকে পছন্দ করেছিলেন। ওনার ধারণা সে ফর্সা, তার সাথে একটা কালো মেয়েকে ভালো মানাবে, তাই কুসুম ভাবিকে বিয়ে করেছেন। প্রতিদিন নাকি ভাবিকে বলেন, তুমি এত সুন্দর কেন কুসুম? আমার চোখে তোমাকে ভুবন ভোলানো সুন্দরী লাগে, জানো তুমি? তাদের ভালোবাসা সত্যিই দেখার মতো। কুসুম ভাবির মতো যদি সব কালো মেয়ের ভাগ্য হতো তাহলে ভীষণ ভালো হতো। কুসুম ভাবি কাপড় তুলে নিয়ে রুমে যাচ্ছেন, ঠিক তখনই ডাক দিলাম আমি। আমার ডাক শুনে ভাবি ভীষণ মিষ্টি হাসি দিয়ে বলল, আরে মুগ্ধতা ভাবি যে আজ ঘর থেকে বের হয়েছেন তাহলে? একটু ফোনটা দিবেন? ওনাকে ফোন দিতাম। কুসুম ভাবি ফোনটা আমায় দিয়েছে ঠিকই, কিন্তু আমি আয়েশের নাম্বার জানি না, কিভাবে ফোন দিব? ভাবির দিকে তাকিয়ে বললাম, ওনার নাম্বার সেভ আছে? থাকলে একটু কল দিয়ে দিন। আমি ওনার নাম্বার মুখস্থ করিনি। ভাবি ওনার নাম্বার বের করে কল দিয়ে বললেন, আজই মুখস্থ করে ফেলুন ভাবি, প্রিয়জনের নাম্বার অন্তরে রাখতে হয়। আয়েশের সাথে কথা শেষ করে ভাবিকে ফোনটা দিয়ে দিলাম। ভাবি আমার দিকে তাকিয়ে বললেন, এ কদিন আপনাকে ভারী মনমরা লাগতো ভাবি, আজ ভারী সুন্দর লাগছে কিন্তু। আমি স্বভাব সুলভ হাসলাম আর ভাবিকে বললাম, আজ ডিনারে আপনার আর ভাইয়ার দাওয়াত রইল। রাতে কিন্তু রান্না করবেন না, ঠিক আছে? কিছুক্ষণ পরে কেউ আবার কলিং বেল চাপলো। আমি উকি মেরে দেখি ঘাড়ে ব্যাগ ঝুলানো, লম্বা ফর্সা ঠোঁটের কোনায় কালো মিচমিচি একটা তিল, সামনের চুল বড়, বেশ স্টাইলিশ একটা ছেলে দাঁড়িয়ে আছে। পাশে বোরখা পরা একজন মহিলাও আছে। দরজা খুলতেই ছেলেটি হেসে দিল আর বলল, ভাবি রাইট। দরজা খুলে নিশ্চিত হলাম এটা অয়ন। আমি হেসে দিয়ে বললাম, অয়ন রাইট? জি ভাবি, আপনার ছোট ভাই অয়ন। কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা বোরখা পরা মহিলাটিকে? আমি অয়নের দিকে একবার তাকাচ্ছি আর একবার বোরখা পরা মহিলার দিকে তাকাচ্ছি। কে হতে পারে? অয়ন আবার কাউকে পালিয়ে টালিয়ে নিয়ে আসলো না তো? মাত্রই বলতে যাবো কিছু একটা, তখনই মহিলাটি বোরখার নেকাব তুললেন। সাথে সাথে টাস্কে খেলাম আমি। বয়স অনুমান 50-এর বেশি হবে। অয়ন আমাকে বলল, ভাবি, উনি আমাদের দাদি হয় সম্পর্কে। উনার মেয়ের বাসা যশোরেই, একা একা আসতে পারে না, তাই আমি সাথে করে নিয়ে এসেছি। এখান থেকে ওনার মেয়ে নিয়ে যাবে। মহিলাটি বেশ রসিক প্রকৃতির। আমার দিকে তাকিয়ে বলল, আয়েশের সাথে প্রেম করার চান্স পেলাম না, তাই এবার ছোটটারে ধরছি। আমরা পালিয়ে এসেছি দুজনে, মানিয়েছে না ভালো? মহিলার দুই ঠোঁট পানের রঙে লাল টুকটুকে হয়ে আছে। আমি হেসে সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করে ভেতরে নিয়ে এলাম। মহিলাটি ভেতরে এসে আমার দিকে একভাবে তাকিয়ে আছে। ওনার দৃষ্টি সারাক্ষণ আমার দিকে।
কেমন যেন অদ্ভুত কোনো কিছু দেখছেন। বেশ কয়েকবার ওনার চোখে চোখ পড়েছে আমার, কিন্তু উনি ওইভাবে কি দেখছেন আমার দিকে তাকিয়ে? ভীষণ অস্বস্তি হচ্ছে আমার। এই মহিলার সমস্যা কি বুঝলাম না। অয়ন ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে এসে ডাইনিং রুমে বসলো আর আমার কাছে তোয়ালে চাইলো। আমি অয়নকে তোয়ালে দিয়ে নাস্তা আনতে গেলাম। আমি নাস্তা নিয়ে আসতেই আয়েশ বাজার থেকে ফিরে এলো। আয়েশ এসেই দরজার বাইরে থেকে ডাকছে, মুগ্ধতা দ্রুত এসো, সব চেক করে দেখো, ঠিক না থাকলে আমি এই হাতেই আবার যাব। আমি আয়েশের ডাকে দ্রুত দরজার কাছে গিয়ে আয়েশের হাত থেকে একটা ব্যাগ নিয়ে বললাম, সব ঠিক না থাকলেও আর যেতে হবে না আপনাকে। গরমে গিয়ে অবস্থা আপনার, ঘেমে দেখেছেন। দ্রুত ভিতরে এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিন। আয়েশ প্রচণ্ড গরমেও যেন শীতলতা অনুভব করলো। আমি কি অন্যরকম কিছু বলেছি? সে অন্যরকম চাহনিতে আমার দিকে তাকিয়ে আছে, ঠোঁটের কোণে মৃদু হাসি আর একরাশ শুভ্রতা। আমি আবার চোখের ইশারা করলাম ভিতরে আসতে। আয়েশ আসতেই মহিলাটি বলল, তোমার বউ কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আয়েশ হেসে বলল, তাই না ডার্লিং? দেখতে হবে তো বউটা কার। এই জন্য তুমি আমারে চান্স দিলে না। তুমি থেকে যাও, নতুন করে আর কি চান্স দিব? এইভাবে দাদাকে পটাইতে, তাই না বুড়ি? উনি কয়েক বছর ঘুরে ঘুরে আমাকে পটাইছিল। তাদের আড্ডার মাঝে আমি বিভিন্ন প্রকার ফল, মিষ্টি, নুডলস, জুস এনে দিয়ে কিচেনে প্রবেশ করলাম। এরই মাঝে অয়ন কিচেনে গিয়ে বলল, ভাবি, তোমার জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট আছে। বড় লোক হলে বেশি কিছু দিব। আমি হেসে বললাম, কি গিফট এনেছো দাও। অয়ন আমার হাতে একটি ফোন দিয়ে বলল, ভাবি, আমার ইচ্ছা ছিল একটা গোল্ডের কিছু দিব, কিন্তু ভাইয়া বলল তোর ভাবির অনেক গহনা আছে, পড়তে দেখি না। তবে তোর ভাবি গহনার থেকে ফোন পেলে বেশি খুশি হবে। আমার টিউশনের টাকা জমিয়ে জমিয়ে কেনা জাস্ট ফর ইউ। আমি ফোনটা হাতে নিয়ে অয়নের দিকে তাকিয়ে আছি বেশ অবাক হয়ে। তাদের দুই ভাইয়ের মুখে ভীষণ সুন্দর হাসি। তাদের দুজনের দিকে তাকিয়ে আছি আমি। দুই ভাই হাসছে। মানুষের মন এত ভালো হয় কিভাবে? এতটুকু একটা ছেলে তার জমানো টাকা দিয়ে তো আড্ডাও দিতে পারত, অনেক কাজে খরচ করতে পারত। তা না করে ভাইয়ের বউয়ের জন্য ফোন কিনে এনেছে। আসলে আমি কি বলবো বুঝে উঠতে পারছি না। তবে আয়েশের সম্মতিতে ফোন দিয়েছে, এজন্য আমি বেশ খুশি হয়েছি। কারণ আয়েশ আর রাগারাগি করবে না তাহলে। আয়েশের রাগারাগির পরোয়া যেন আমি একটু বেশিই করছি। সেকেন্ডে সেকেন্ডে তার প্রতি অজানা এক অনুভূতি বেড়েই চলেছে। অয়ন বলল, ভাইয়া, ভাবির পাশে দাঁড়াও প্লিজ, ছবি তুলি দুজনের। আয়েশ আমার পাশে এসে দাঁড়ালো। অয়ন বলল, এভাবে না, ভাবির গায়ে হাত রাখো। আয়েশ আমার দিকে তাকিয়ে বলল। হাত রাখবো? আয়েশের এই প্রশ্নে মেজাজ ভীষণ খারাপ হয়ে গেল আমার। অনুমতি নেওয়ার কি প্রয়োজন? এখন যদি বলি হ্যাঁ রাখুন, তাহলে তো ভাববে আমি তার প্রেমে হাবুডুবু খাচ্ছি। কেন জিজ্ঞেস না করেই হাত রাখা যাচ্ছে না? আয়েশ আবারও ভ্রু নাচিয়ে বলল, রাখবো। আমি চোখ রাঙিয়ে বললাম, না। অয়ন বলল, আমার সামনে ভাবি লজ্জা পাচ্ছে, ছবি এডিট করতাম দুজনের। এবার আয়েশ অনুমতি না নিয়েই আমার কাঁধে হাত রেখে বেশ ক্লোজলি দাঁড়ালো। অয়ন কতগুলো ছবি তুলে নিল। আমার হাতে থাকা ফোনটা বেজে উঠল। অয়ন বলল, রিসিভ করো, আম্মু ফোন দিয়েছে। আমি ফোন রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে শাশুড়ির দীর্ঘ নিঃশ্বাস। ভীষণ কাঁদছেন শাশুড়ি। আমি খুব অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে মা? আমার শাশুড়ি কিছুই বলল না, শুধু বলল, তুমি সাবধানে থেকো মুগ্ধতা মা। শাশুড়ির বিহেভিয়ার মাঝে মাঝে অবাক লাগে। অজানা কারণে আমাকে একটু বেশিই ভালোবাসে। মাঝে মাঝে আমার খুব সন্দেহ হয়, এত ভালোবাসার কারণ কি? ফোন কেটে দিয়ে আবার রান্নায় ব্যস্ত হয়ে পড়লাম। আয়েশ আমার পাশে দাঁড়িয়েই হেল্প করছে। আয়েশকে বললাম, আপনার অনুমতি ছাড়া দুজনকে ইনভাইট দিয়েছি, আপনি কি রাগ করবেন সেজন্য? কোন দুজন? কুসুম ভাবি আর সারফরাজ ভাইয়াকে। আমি নিজেই তো দাওয়াত দিয়ে এলাম সারফারাজ ভাইকে। তোমার সংসার, তোমার যাকে ইচ্ছা তাকে রান্না করে খাওয়াবে, আমি রাগ করার কে? যদি রাগ করতেন তাই শুনলাম। যদি রাগ করতাম তাহলে কি করতে? এমন ভুল আর করতাম না। যাক, তুমি তাহলে আর অবাধ্য হবে না, আমি নিশ্চিন্ত হলাম। এরই মাঝে আয়েশের ফোন বেজে উঠল। আমি ওকে মেরে দেখি সারিকা নামে সেভ করা। আয়েশ ফোনটা নিয়ে ব্যালকনিতে চলে গেল। 5 মিনিট পর ফিরে এলে বললাম,
আড়ালে গিয়ে কি বললেন? অফিসিয়াল কথা। অফিসিয়াল কথা কি শুধু সারিকাই বলে, আর কেউ নেই? আছে তো, বাহারুল ভাই, নাহিদ ভাই, অনেকেই আছে। তো অফিসিয়াল কথা কি ছিল? হ্যালো জান, কি করছো? আমাকে বলছো? তো কাকে, অন্য কাউকে বলবো? ও হ্যালো, কলিগ আমার, জান টান বলবো কেন? না বললে আড়ালে গেলেন কি জন্য? সন্দেহ করছো? করছি। কেন? ভালোবাসো আমায়? না, বাসি না। মিথ্যা বলছো কেন? সত্যিকে জোর করে মিথ্যে বানালে আমার কি? তাহলে সন্দেহের কি আছে? সারিকার টপিকস ঘুরিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছেন কিন্তু। সত্যি অফিসের কাজ ছিল। আর হ্যাঁ, রাতের ডিনারে দাওয়াত দিয়েছি। দুনিয়াতে এত মানুষ রেখে একটা মহিলাকে দাওয়াত দেওয়ার কি প্রয়োজন ছিল? কলিগ তো। পুরুষ ছিল না, একজন মহিলাকেই দাওয়াত দিতে হলো? আচ্ছা, সারিকার চোখ কেমন? ভালো। কেমন ভালো? তা তো জানি না, তবে ভালো। সারিকার চোখ কি অনেক ভালো দেখতে? না মানে আপনার কাছে অনেক ভালো দেখা যায়? হঠাৎ সারিকার চোখ নিয়ে পড়লে কেন? না মানে আগের দিন বললেন তোমার চোখের মণি আর একটু কালো হলে ভালো হতো, তাই জিজ্ঞেস করলাম। আরে ওইটা তো এমনি বলেছিলাম, তুমি দেখছি সব কিছুই ফলো করেছো। না এমনি বললাম আর কি। রাতে ডিনারে কুসুম ভাবি আর সারফরাজ ভাইয়া বড় একটা গিফট বক্স নিয়ে হাজির হচ্ছে। সারিকাও এসেছে। ডাইনিং এ সবাইকে খাবার দিচ্ছি। সারফরাজ ভাইয়া দেখতে কোনো নায়কের থেকে কম নয়, কিন্তু তবুও নিজের শ্যামবর্ণের ওয়াইফকে কত ভালোবাসেন। মাঝে মাঝে ভাবির কপালের ঘাম মুছে দিচ্ছেন। দুজনে পাশাপাশি বসেছেন। ওনারা নাকি পাশাপাশি ছাড়া বসেন না। আমার চোখ সারিকার দিকে। সারিকার সুযোগ পেলেই আয়েশের সাথে গল্প করছে। কোনো একটা কারণ পেলেই সে সবাইকে ইগনোর করে আয়েশের সাথে কথা বলছে। এসব দেখলে আমার রাগ হচ্ছে। খাওয়া শেষে সারিকা আমার হাতে একটা গিফট বক্স দিয়ে বলল, অনিচ্ছা সত্ত্বেও মিহি হেসে উত্তর দিলাম, ওকে, আসবেন। অনেক গল্প আর আড্ডা শেষে সবাই বিদায় হলো। তারপরই অয়নের সাথে থাকা মহিলাটির মেয়ে চলে এলো। মহিলাটির সম্ভবত এখন বিদায় নিবে। ওনার মেয়ে এসে ফিসফিস করে বললেন, আয়াস কোথায় বিয়ে করেছে? আরে আয়াস বিয়ে করেছে, তুই চিনবি? ওর মা বাবা বিয়ের আগে ওই মেয়ের জন্ম হয়েছিল, মনে নেই তোর সেই কাহিনী? ওর বাবাকে আমি চিনি, আমার বাবার বাড়ির পাশের বাড়ি। মেয়ে সহ বিয়ে করে এনেছিল, তা নিয়ে এলাকায় অনেক গুজব ছড়িয়েছিল, কেউ বলেছিল অবৈধ মেয়ে। তাদের এসব কথা শুনে আমার মাথা যেন ঘুরতে শুরু করলো। এসব কি আজে বাজে কথা বলছে তারা? আমার মা বাবার বিয়ের আগে আমার জন্ম? তারা বিদায় নেওয়ার পরে আমার ভিতর থেকে অস্থিরতা কমলো না। মানুষই তো বাজে কথা কিভাবে বলতে পারে? রাগে শরীর রেডি করে চলে যাচ্ছে। এই অসভ্য মহিলা এমন জঘন্য কথা কিভাবে বলতে পারলো? আরোহীর এক অজানা কৌতূহল মনের ভিতর দিয়ে আমার ঘুম কেড়ে নিয়েছে। আর এই আরেক মহিলা আর এক অশান্তি দিয়ে গেল। আসলে কি হচ্ছে চারপাশে? আমি আমার মা বাবার বিয়ের আগে হয়েছি, কথাটা আমি সহজভাবে নিতে পারলাম না। চরম অপমানই লাগলো আমার কথাটা। এটা কোনো ছোট মোটো কথা নয় যে আমি কেয়ার করব না। আমার জন্ম নিয়ে কথা উঠেছে। 2 ফ্ল্যাটের মাঝের গলি গিয়ে একভাবে পায়চারি করে যাচ্ছি আমি। হাতের মুঠোয় ওড়না নিয়ে কচলাতে কচলাতে এক মোড়ো থেকে আর এক মোড়ো পর্যন্ত হাঁটছি আমি। অস্থির লাগছে ভীষণ যে কেন ওই মহিলাকে ডেকে তখন জিজ্ঞেস করলাম না। ওনাকে আমার 2-4টে কথা শুনিয়ে দেওয়ার উচিত ছিল। এরই মাঝে আরোহীর কথা মনে পড়ল। অয়নের এনে দেওয়া ফোন থেকে আরোহীকে কল করলাম। আরোহী ফোন রিসিভ করতেই আমার কণ্ঠ শুনে স্পষ্ট ডাকলো, মুগ্ধতা। আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললাম, যাক তাহলে চেনা গেল। এইভাবে বলছিস কেন মুগ্ধ? অভিনেত্রীদের সাথে অভিনয়ের সুরেই বলতে হয়, তাহলে তাদের বুঝতে ভীষণ সুবিধে হয়। এখনো রেগে আছিস? কেন, রাগ মেটার মতো কিছু হয়েছে? মুগ্ধ প্লিজ রাগ করিস না। আয়েশের সাথে কেমন চলছে? আয়েশের ব্যাপারে পরে কথা বলছি, আগে তোর আর আমার ব্যাপারের কথা শেষ হওয়া প্রয়োজন। আচ্ছা আরোহী, কি লুকাচ্ছিস আমার থেকে? বল আমায় প্লিজ। কেন মানে কেন এত প্ল্যান প্রোগ্রাম করে আয়েশের সাথে আমার বিয়েটা দিলি? প্লিজ বল, নয়তো চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাব আমি। আমার ঘুম হয় না রাতে চিন্তায়। কি কারণ আরোহী, কিসের রিভেঞ্জ? কেন এত কিছু জানতে চাস মুগ্ধ? তোর কিসের এত রাগ আমার উপর? অভির জন্য? অভিকে নিজের করে পাসনি বলে? আগে হয়তো এটাই কারণ ছিল, কিন্তু এখন এটা কোনো কারণ নয়। এখন জাস্ট কিউরিসিটি থেকে জানতে চাইছি। আগে কারণ ছিল, এখন কি হলো মুগ্ধ?
তুই জানিস না আরোহী, অভি কত বড় প্রতারক। অভি বিবাহিত হয়েও আমার সাথে অভিনয় করেছে। ছি, ভাবলেও ঘৃণা করে আমার। এমন একটা ছেলেকে ভালোবাসতাম আমি। আমি ভীষণ ঘৃণা করি অভিকে। আয়েশের থেকেও বেশি ঘৃণা করিস? আয়েশের ওপর যে ঘৃণা ছিল সেটা অভির উপর চলে গিয়েছে। আর অভির কি মুগ্ধ, অভির প্রতি যে ভালোবাসাটা ছিল সেটা আয়েশের প্রতি চলে গিয়েছে, তাই না? না না, তেমন ব্যাপার না। তাহলে ব্যাপারটা কি? ওই রকম ফাজিল লোক আমি জীবনে দেখিনি আরোহী। কেন, খুব ফাজলামি করে বুঝি আমার জিজাজি? আরে ধ্যাত, না না, তোকে বলতেই হবে। চুমু টুমু দিয়েছে তো? দিনে কয়টা দেয় আর রাতে কয়টা দেয়? আরোহী আমি ফোন রাখছি। কি সব অশুভ কথা বলছিস তুই? উনি আমায় চুমু দিবেন কেন? উনি ছাড়া আর কে দিবেন শুনি? যাই বলিস, আয়াস কিন্তু অভির থেকে অনেক ভালো। আরোহী আমি রিকোয়েস্ট করছি, আয়েশের সাথে অভির তুলনা করবি না কখনো। অভির সেই যোগ্যতায় নেই যে আয়েশের সাথে তুলনায় আসবে। আমার সাময়িক রাগ ছিল, এটা ঠিক, আমি ভুলে বুঝেছিলাম। তবে আয়েশের সাথে মাত্র কদিন থেকেই আমি বুঝেছি অভির মাঝে যেসব কোনো গুণই ছিল না যা আয়েশের মাঝে আছে। আয়েশ মুখে একটু ফাজিল আছে আমাকে রাগানোর জন্য, সেটা করে। তবে আসলেও অমন নয়। আয়েশের প্রতি আমার কোনো রাগ নেই। আর আমার প্রতি আছে। আছে। কি লুকিয়েছিস আমাকে বল। আরোহী এবার ভীষণ জোরে কেঁদে দিয়ে বলল, আই লাভ ইউ মুগ্ধতা। আমি আর আয়াস বা পরিবার যা করেছি তোর ভালোর জন্য করেছি। বসন্ত উৎসবে আয়াস তোকে দেখেছিল, সেখান থেকেই তোকে ভালো লেগেছিল। আয়েশের এক পলকেই ভালোবাসা হয়ে গিয়েছিল। আর এইদিকে তুই অভির সাথে পালিয়ে যাবি। আমি কিভাবে মেনে নিতাম অভির মতো একটা খারাপ ছেলের সাথে তোর বিয়ে হোক? পরিবারে কেউই তোর ক্ষতি হোক সেটা মেনে নিতে পারেনি। তাই তো সবাই প্ল্যান করেই তোর বিয়েটা আয়েশের সাথে দিলাম। আরোহীর কান্না দেখে আমিও কেঁদে দিয়ে বললাম, কিসের রিভেঞ্জের কথা বলছিলি তুই, বল আমাকে। আমি ফোনে কথা বলতে শুনেছিলাম। ওই যে অভি মিথ্যে বলতো তোকে, ওটাই ছিল রিভেঞ্জ। আমার কেন জানি মনে হচ্ছে অন্য কারণ আছে। আরোহী কিছু লুকাচ্ছে। আমি আর প্রেশার দিলাম না। যেহেতু বলতে চাইছে না, প্রেশার না দেওয়াটাই ভালো হবে। কোনো কারণ নেই মুগ্ধতা। এবার বল, মাফ করেছিস তো আমায়? মাফ করব, কিন্তু তোকে কালই যশোর আসতে হবে। আমার একা একা বোরিং লাগে। বল আসবি? আচ্ছা আসবো, বাট চিনি না। আয়াস তোকে এগিয়ে নিয়ে আসবে। আয়াস না গেলেও অয়ন যাবে। আমার হ্যান্ডসাম দেবর আছে না, দেখলে ক্রাশ খেয়ে ফেলবি কিন্তু। তাহলে তোর দেবরকেই পাঠাস। ফোনে কথা শেষ করে ফোন কাটতেই দেখি আয়াস দুষ্টুদের মতো হাসছে। আমি আয়াসের দিকে তাকিয়ে ভাবলাম, সে হাসছে কেন এইভাবে, কাহিনী কি? আয়াস ধীরে ধীরে আমার কাছে চলে এলো। এবার আয়াস আমার পুরোপুরি কাছে এসে বলল, শুনলাম কি সব চুমুটুমু দেওয়ার কথা হচ্ছিল ফোনে। কেউ কি আমায় চুমু দিবে? কেউ কি আমায় চুমু দিবে? তারা কথার মাঝে ভীষণ কিউটনেস ছিল। তবে মারাত্মক ফাজিল এই আয়াস। কি ফাজিল এই লোকটা ভাবা যায় না। মুখে কি কিছুই বাঁধে না। বেশ লজ্জাও পেলাম তার কথায়। আমি চোখ বড় বড় করে ওনার দিকে তাকালাম। উনি ভ্রু নাচিয়ে বললেন, কেউ চুমু দিতে চাইলে দিক, চুমু দেওয়ার ফিলিংস হচ্ছে, অথচ চুমু দিবে না কেন? ব্যাপারটা বড়ই কষ্টকর। এবার আমি একটু বিরক্ত হয়ে বললাম, কে আপনাকে চুমু দিতে চাইছে? যত সব বাজে কথা। কিভাবে পারেন মন গড়া কথা বলতে? তার মানে তুমি হচ্ছ সেই লোক, চুমু দেওয়ার ফিলিংস হচ্ছে হোক, তবু চুমু দিবা না? হাতের আঙ্গুল উঁচু করে ওনার দিকে চোখ রাঙাতেই উনি আমার হাত ধরে ওয়ালের সাথে চেপে ধরে ডান গালে ওষ্ঠ ডুবালেন। তারপর বাম গালে ওষ্ঠ ডুবিয়ে ছেড়ে দিলেন। সময়টা ছিল মাত্র কয়েক সেকেন্ড, কিন্তু আমার কাছে মনে হলো কয়েক ঘন্টার তুফান বয়ে গেল। অদ্ভুতভাবে কেঁপে উঠলাম। দ্বিতীয়বারের মতো উনি এমন করলেন। আমি হাত দিয়ে মুখ মুছতে মুছতে বললাম, এটা কি হলো? যেটাই হলো, জানি তোমার ভালো লেগেছে, তুমি স্বীকার করছো না লজ্জায়? কচু ভালো লেগেছে, একটু লজ্জা নেই আপনার। তোমাকে দেখলে লজ্জা নামক কোনো অনুভূতি যে আছে সেটাই ভুলে যাই। নাম্বার 1 নির্লজ্জ। নিজের বোনকে শুনলাম ফোন দিয়ে বলছো উনি আমায় চুমুটুমু দেন না, তাই দিলাম। তোমার ফ্যামিলি যদি জানে তাদের মেয়েকে না খাইয়ে রেখেছি, ব্যাপারটা খুব বাজে দেখাবে। আমি তাদের কথা দিয়েছিলাম তাদের মেয়েকে কখনো না খাইয়ে রাখবো না।
আয়েশের কথা শুনে সিরিয়াসলি প্রচণ্ড হাসি পেয়েছে আমার। হাসিতে পেট ফেটে যাবার উপক্রম। হাসি আটকে রাখতে না পেরে দ্রুত আয়েশের সামনে থেকে চলে এলাম। রুমে এসে খানিকক্ষণ হেসে নিলাম, মানে উনি পারেনও বটে। এরই মাঝে আয়েশ রুমে প্রবেশ করলো। আয়াসকে দেখে বেশ স্বাভাবিকভাবে বসলাম মুড অফ করে। আয়াস আমাকে দেখে বলল, মুড অফ কেন? আপনাদের ওই ডার্লিং, যাকে আদর করে ডার্লিং ডাকছিলেন, উনি আমাকে বলেছে আমি নাকি আমার মা বাবার বিয়ের আগে হয়েছি। আমি যদি কিছু বলতাম তাহলে রটিয়ে বেড়াতো আয়েশের নতুন বউ ছোকরুটে। উনি এটা বলেছেন? নিজ কানে শুনেছ? না শুনলে কি আর বলছি? চলো আমার সাথে। কোথায়? আহা চলো তো। আমার সামনে বরাবর শান্তশিষ্ট মেজাজে থাকা ছেলেটা হঠাৎই বদলে গেল। আমার মুখের কথা বের হতে হতে তার মুখের রং বদলে গেল। আমি ঠিক বুঝতেছি না সে কি করতে চাইছে। ঘাড়ের শিরা ভেসে উঠেছে তার রেগে যাওয়া দেখে নিজেই ভয় পেয়ে গেলাম। ভীত চোখে আমি আয়েশের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললাম, এত রাতে কোথায় যাব আমরা? আয়াস তাতে দাঁত চেপে বলল, না গেলে আমার ঘুম হবে না মুগ্ধতা, প্লিজ চলো আমার সাথে। যাবো, বাট জায়গার নাম নেই। আমার মুখের কথা মুখে থাকতেই আয়াস আমায় পাচা কোলে তুলেই নিচে নামলো। আমি যেন হঠাৎ কোনো হোঁচট খেলাম। অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেলাম আমি। তার কোলে উঠে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম আমি। তার চোখে মুখে ভীষণ রাগ, চোখ সামনে রেখে সোজা হাঁটছে। পড়ে যাবার ভয়ে গলা জড়িয়ে ধরে রাখলাম শক্তভাবে। মানুষটা এই আমায় চুমু খাচ্ছে, এই আমায় কোলে তুলছে, সবকিছু হুটহাট করেই করছে। সিঁড়ি বেয়ে নিচে নামার পরে আমাকে নামিয়ে দিয়ে অয়নকে ফোন দিয়ে বলল দরজা লাগিয়ে দিতে। আয়াসকে বললাম, কি হলো আপনার? কি করছেন কি? এত রেগেই বা গেলেন কেন? দেখো মুগ্ধতা, আজ আমি বুঝতে পারছি মানুষের উপকার করতে নেই। ওই মহিলার উপকার যদি অয়ন না করত, তাহলে কি তোমাকে এত খারাপ কথা শোনাতে পারতো? ওনার বাসায় আমি তোমাকে নিয়ে যাব, আর এটার কৈফিয়ত চাইবো। কেন? তোমাকে এত মারাত্মক একটা কথা বলেছে? আচ্ছা শুনুন না, থাক না, যা হবার হয়েছে।